আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশন এগেইন। আমাদের ধারাবাহিক ক্লাস বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং লাইভ অনলাইন কম্বো ব্যাচ ইডিএম 6-এর দ্বিতীয় মডিউল অনুযায়ী আজকে আমরা গত ক্লাসে শিখছিলাম বা জানছিলাম যে একটা বিজনেস কাঠামো কেমন হয় এবং ট্রান্সফরমেশন অর্থাৎ ট্র্যাডিশনাল থেকে কিভাবে ধীরে ধীরে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা পদার্পণ করলাম বা ইনভেনশন হলো সে বিষয়। এবং শেষের দিকে এসে ব্র্যান্ডিংয়ের সম্পর্কে আমরা শেষ করতে পারিনি, সেখান থেকে আজকে আবার শুরু করব। আশা করি সবাই ক্লাসে মনোযোগ রাখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। গত ক্লাসের আলোচনা অনুযায়ী আমরা এটা বুঝতে পেরেছিলাম যে একটা আইডিয়া ব্র্যান্ড তৈরি করে এবং একটা ব্র্যান্ড একটা কোম্পানি তৈরি করে। সো আমরা আমাদের আশপাশে যে ব্র্যান্ডগুলো দেখি প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা আইডেন্টিটি আছে, প্রপোজিশন আছে, ভ্যালু আছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা নিজস্ব গল্প আছে, ইমোশন আছে, কাস্টমার অর্থাৎ কনজিউমার কাস্টমারের সাথে একটা এনগেজ আছে, ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে। তো আজকে আমরা জানবো যে হোয়াট ইজ এ ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন। ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশনটা কি? আপনার ব্র্যান্ডের নাম অথবা প্রোডাক্ট সার্ভিসের নাম কাস্টমার চট করে দেখলে যে জিনিসটা ভেবে নেয় সেটাই হলো ওই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু প্রপোজিশন। তো এখানে যখন আমি এই কথাটা বললাম তখন আমাদের মাথায় কিন্তু অনেক ধরনের চিন্তা আসবে, যাদের আসে না তাদেরকে আরও বেশি ভাবতে হবে। যেমন কমন যে জিনিসগুলো সেগুলো থেকে যদি আমরা একটু এক্সাম্পল দেই তাহলে আমাদের ব্যাপারগুলো একটু সহজ হবে। মার্কেটে কলম অনেক আছে, কিন্তু ম্যাটাডোর কলমের কথা যখন আমরা ভাবি তখন মাথায় কি আসে? যে এটা নিরবিচ্ছিন্ন, অর্থাৎ আমি যখন লেখার মধ্যে কোনো ধরনের কালি যে জাপসা এগুলো হবে না এবং কালি শেষ না হওয়া পর্যন্ত এটা টানা লেখা যাবে উইদাউট এনি যে ঝাপসা টাপসা ছাড়া। এরকম আপনার হাতের ঘড়ি, আপনার দৈনিক ব্যবহারের জিনিসপত্র, আপনার লাইফস্টাইল, সেটা গ্যাজেট হোক অন্য কিছু হোক, শুধু লাইফ স্টাইলই না, আপনার যে ডেইলি 3 বেলা খাবার দাবারের বাইরে যে এক্সট্রা যে কিছু খাবার দাবারের যে রুচি টেস্ট সব কিছুতেই। আপনি একটা রেস্টুরেন্টে যান কেন? সেই রেস্টুরেন্টে যান, তাদের হয়তো ব্যবহার আচার ভালো, তাদের সার্ভ স্টাইল ভালো, তাদের খাবারের মান ভালো। আপনি একটা ট্রান্সপোর্ট অর্থাৎ গাড়িতে যাতায়াত করেন কেন? সেখানে হয়তো আপনার মনে হয় যে তাদের সিটগুলো ভালো, তাদের টাইম টেবিল ভালো, তাদের যাত্রীদের সাথে তাদের কমিউনিকেশন ভালো। প্রত্যেকটা জিনিসেরই এই বিষয়গুলো থাকে, হয়তো বা আমরা ওইভাবে চিন্তা করি না, কিন্তু একটা বিজনেস প্রত্যেকটাই কিন্তু বিজনেস। মানে আপনি যারা সারাদিন যা করি সেটা আপনি কর্মজীবনে যা করেন সেটাও একটা বিজনেস। আবার আমরা যা দৈনন্দিন যত কিছু ব্যবহার করি প্রত্যেকটা জিনিসই একটা বিজনেস। এই বিজনেসের অনেক কম্পিটিশন থাকে, কিন্তু দিন শেষে মানুষ খুব অল্প সংখ্যক জিনিসের মানে কোম্পানির সাথেই কিন্তু আমরা ইন্টিগ্রেট থাকি। এই থাকার পেছনের কারণ হলো তারা এই ব্যবসায়িক যে পদ্ধতি সেই জিনিসটা খুব ভালোভাবে চর্চা করে, অ্যানালাইসিস করে এবং তাদের কোম্পানিতে এই ব্যাপারটার জন্য অনেক বেশি ইনভেস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আপনি হয়তো বা একটা জিনিস পছন্দ করেন, সেই পছন্দের পিছনে একটা কারণ থাকে, এই কারণগুলোই হচ্ছে আপনার ভ্যালু প্রপোজিশন। যেমন গতকালকে আমরা বললাম সাবানের কথা বললাম, শাওয়ার শপ যেটাকে হয়, যদিও বাংলাদেশে যে শাওয়ার শপগুলো আছে সেগুলো আসলে সত্যিকার অর্থেই শাওয়ার শপ না। দেখবেন যে ছোট করে লেখা আছে গ্রেড বি বা 2 অথবা 3 অ্যান্ড সুন্দর করে লেখা আছে টয়লেট শপ। মানে অরিজিনালি আমরা পাই না এই জিনিসগুলা। বাট আপনি যদি টপ ব্র্যান্ডে যান, ডাব থেকে শুরু করে অন্য কিছুতে, তখন আবার দেখবেন যে এখানে সুন্দর করে লেখা আছে শাওয়ার শপ। তো নিয়ে মানে আমরা যে এগুলো ইউজ করি মধ্যবিত্ত কান্ট্রি হিসেবে, যেমন লাক্স, স্যান্ডেলিনা, মেরিল আপনাকে বিজ্ঞাপন দিচ্ছে দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। তাদের একটা মানে
স্লোগানটা অন্যরকম, কিন্তু আসলে কি তাই? দিন শেষে তো আমরা সাবান দিয়েই গোসল করি। লাইফ বয়টা আপনি যখন হাতে নেন বা আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলির কেউ যখন এটা ইউজ করে, তাদের ভিতরে একটা টাচ আসে যেটাতে হয়তো জীবাণুটা ধ্বংস হয়। লাইক এরকম প্রতিটা বিষয়ই থাকে। সেই জিনিসগুলোই যেমন কাস্টমার চট করে দেখলে যে জিনিসটা ভেবে নেয়, সেটাই হচ্ছে প্রোডাক্ট সার্ভিসের ভ্যালু প্রপোজিশন। শুধু যে এই ভ্যালু প্রপোজিশন একটা প্রোডাক্ট সার্ভিস বা বিজনেসের ক্ষেত্রে হয়, ব্যাপারটা এরকম না, এটা মানুষের সাথেও হয়। আজকে থেকে যারা আরও 10 বছর 15 বছর আগে ফ্রিল্যান্সিং করতো, তাদের আসলে খুব বেশি প্রয়োজন হতো না পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে গুরুত্ব আরোপ করা। এটা আসেই কিছুদিন, কারণ মার্কেটে মানুষ এখন সবাই চায় ভালো জিনিস। সবাই এখন যে পরিমাণে মানুষ বাইরে খাবার দাবার খায়, রেস্টুরেন্টে যায়, সেটা গত 20 বছর আগে ছিল না। পকেটের টাকা থাকুক আর না থাকুক, যদি মাসের শেষে মাসের শুরুতে বেতন পায়, ভালো একটা প্রজেক্ট পায়, হঠাৎ করে যদি তার কোনো একটা বিজনেসের কোনো অংশ থেকে একটা লাভের অংশ চলে আসে, হয় ফ্যামিলি না হয় বন্ধু বান্ধবকে সাথে করে তারা একটা ট্রিট দেয়। এই ব্যবস্থাটা কি গত 20 বছর আগে ছিল না। তো আমরা সবাই এখন বাহিরমুখী, ঘরমুখী না। আজকাল যেরকম কক্সবাজারের সিন দেখা যায়, যেমন বিভিন্ন অকেশনে, সেটা পয়লা বৈশাখ, ঈদের পরে হোক, বড়দিনের পরে হোক, ছুটি পূজার পরে হোক, অথবা আরও অন্য অন্য যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলোর আগে পরে হোক, এই ভিড়, এই মানুষের যে যেতেই হবে, কোথাও একটা পার্টিসিপেট করতেই হবে, এই জিনিসগুলো গত 20 বছর আগে ছিল না। এমনও লোক আছে যে মানুষ এখন লোন করে ইএমআই ইনস্টলমেন্টের মাধ্যমে দেশের বাইরে ঘুরতে চায়। শুধু তাই না, মানুষ এখন একটা সেভিংসই করে যে হয় আমি বছরে একটা সময় কেনাকাটা করব, অথবা আমি কোথাও ঘুরতে যাব, অথবা আমি ফ্যামিলির পিছনে খরচটা করব। তো আমাদের চিন্তা ভাবনার অনেক পরিবর্তন আসছে। যেমন একটা জিনিস আমার খুব ভালো লাগে দেখতে, যেমন এটা 10 বছর আগেও ছিল না। এখন মানুষ এই রমজানের ঈদুল ফিতর ঈদে দেখবেন যে প্রায় গ্রামে এখন গরু কাটা হয়, গরু জবাই করা হয়, এবং বেশিরভাগ মানুষ এখন এই ঈদুল ফিতরে মানে স্বল্প টাকায়, কীরকম সাপ্তাহিক একটা অ্যামাউন্ট তারা ধার্য করে রাখে, বা অন্য সপ্তাহে 100-200 করে দেয়। দেখা যায় যে একদম স্মুথলি তারা একটা ফান্ড জমা করে ফেলে, 50 জন 30 জন মিলে একটা গরু কিনে সেটাকে জবাই করে 5-7 কেজি করে মাংস তারা নিচ্ছে। সো এই যে একটা প্রসেস, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। মানুষ এখন যেরকম মানি ম্যানেজমেন্টটা বোঝে, সেটা কিন্তু আগে ছিল না। এখন প্রয়োজন, কেন প্রয়োজন? দিন যত যাচ্ছে তত বেশি আপনাকে অনেক জিনিসের সাথে মানে ইন্টিগ্রেশন করার প্রয়োজন হচ্ছে। সো এইরকম ভ্যালু যে ব্যাপারটা, প্রপোজিশনের যে ওয়ার্ড, শুধু এটা ব্র্যান্ডের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত, এবং বিশেষ করে অনেক মানুষের সাথে এটা আছে। ব্র্যান্ড ব্যবহার করতে 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 মানুষ এখন নিজেও নিজের মধ্যে একটা ব্র্যান্ডের টাচ নিয়ে আসতে পারছে। আমি কোন দিন কি শার্ট পরবো, কোন দিন কিভাবে কোন লুকে বের হব, আমার হেয়ার স্টাইলটা কেমন হওয়া উচিত, আমার হাতের ঘড়িটা কোন কালারের হওয়া উচিত, এভরিথিং। ইভেন এই পর্যন্ত না, মানুষ হাতের কলম, 5 টাকার কলমটাও কিনতে গেলেও কালার মেনটেন করে, যে আমি এই কালারের কলম কি দাও। তো এই যে ব্যাপার স্যাপার, এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত অফলাইন বেসিস সেটা তো আছেই, কিন্তু আমাদের থিঙ্কিংটা এইভাবে আসতে হবে। তো এই ভ্যালু প্রপোজিশন নিয়ে কথা বললে ঘন্টা পর ঘন্টা কথা বলতে হবে। আমি আগেই বলছি, আমি যদি 5 লাইন বলি, আপনাকে আরও 10 লাইন ভেবে নিতে হবে। তো লাস্ট আর একটা এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে শুধুমাত্র আমি যেটা বলে গেলাম যে আপনার যেটা মনে হয় সেটাই ব্র্যান্ড। তো কি মনে হয় সেটা তো একটা ব্যাপার স্যাপার আছে। যেমন মানুষ অপ্পো মোবাইল ফোন কিনে, আমি কোশ্চেন নিলে আরও লং টার্ম হবে, অনেকের মাইক্রোফোন ঠিক নাই, সবাই এগুলো ঠিক করে নেবেন। আমরা ক্লাসগুলো একটু আনন্দের সাথে করব আর কি, একা কথা বলে বোরিং লাগে। তো আপনি মানেন আর না মানেন, কিন্তু অপ্পো ফোন মানুষ ওই জন্যই কেনে, বাজেট ফ্রেন্ডলি এবং তাদের ক্যামেরাটা ভালো।
ইভেন যত বিলবোর্ড দেখবেন সব বিলবোর্ডে এই জিনিসটা থেকে তারা ফোকাস দেয়, ক্যামেরার লুকটা তাদের হাতে থাকে বেশি। আপনি যদি সিম্ফনির কথা চিন্তা করেন, সিম্ফনি তো এখন মার্কেট আউট, এটা কেন হয়েছে সেটাও আমরা আলোচনা করব একদিন। আপনি যদি শাওমির কথা চিন্তা করেন, তাহলে এইটা মার্কেট দখল করলো, প্রত্যেকটা মানুষের সামনে আসলো, খুব বেশি দিন তো হয়নি। কিভাবে আসছে? তারা কিন্তু আইফোনের মতো 3 লাখ 4 লাখ টাকার ফোন বানাতে যায় নাই, স্যামসাংয়ের মতো 2-3 লাখ টাকার ফোন তারা বানায় নাই, মার্কেটে আনেও নাই। তারা কি করছে, যে মার্কেটের যে একটা চাহিদা কোন লেভেলের, সেই লেভেলটা তারা ক্যাপচার করার চেষ্টা করছে। দেন ওই চাহিদার মধ্যে একটা সর্বোচ্চ ভালো কনফিগারেশন ফোন দেওয়ার চেষ্টা করছে। যদি কেউ মনে করে যে আমি একটা টেকসই ফোন কিনবো, যে ফোনের হার্ডওয়্যার সিস্টেমটা একটু বেশি স্ট্রং থাকবে, তাহলে দেখবেন যে যারা একটু ভালো বুঝে তারা বলবে যে ঠিক আছে আপনি শাওমি বা রেডমি কিনেন, ব্যাপারটা এরকম। আবার যদি বাজেট খুব বেশি ভালো হয় তাহলে তখন স্যামসাং। তো এই যে ইয়াগুলো থাকে, ব্যাপারগুলো থাকে, কিছু কিছু বিজনেস, কিছু কিছু ব্র্যান্ডেরই ইনডিরেক্ট, ডিরেক্ট এবং ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন থাকে। কিন্তু সেখানেও কাস্টমার সেগমেন্টেশন বলে একটা কথা আছে এবং এখানে ভাগ থাকে। যেমন সবাই আইফোন কিনবে না, সবাই আবার শাওমি কিনবে না, কিন্তু শাওমি যারা কিনবে, শাওমি যারা কেনে, তাদের মধ্যে মাথায় একটা জিনিস কাজ করে, এইটা আমি কেন কিনবো। এই যে কেন কিনবে, এটাই হচ্ছে ওই প্রোডাক্ট, ওই সার্ভিসের ভ্যালু প্রপোজিশন। আমি সানোয়ার শুভ, আমি ফ্রিল্যান্সিং করি, আমার কাছে একজন একটা প্রজেক্ট দিয়ে কমফোর্ট ফিল করে। কেন করে? যেমন গত 3 দিন আগে একজন মানুষ আমাকে অ্যাডভান্স করছে, এখন পর্যন্ত সে আমাকে নক করে নাই। বাংলাদেশের কাজ করতে গেলে কিন্তু অনেকেই বুঝেন যে অনেক প্যারা এই সেই, হ্যাঁ, এখন পর্যন্ত নক করে নাই। কারণটা কি? তার কাছে ওই কনফিডেন্সটা আছে যে আমি টাইমের প্রতি ডেডিকেটেড এবং আমি যেটা বলছি সেটা আমি কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমি একজন ব্যক্তি হিসেবে, পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আমার একটা ভ্যালু প্রপোজিশন। আমার কাছে আসলে একটা জিনিস হবে, আমাকে কিছু জিজ্ঞেস করলে সেটা আমি একটা সমাধান দিতে পারবো। এই যে আমার যে শুভাকাঙ্ক্ষী বা স্টুডেন্ট বা আমার যারা মার্কেটে যাদের সাথে আমার কাজের যে একটা সম্পর্ক, তাদের কাছে এটা হলো আমার ভ্যালু প্রপোজিশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রতিটা মানুষের ক্ষেত্রে এই জিনিসটা আনা প্রয়োজন। আপনি আজকে থেকে হয়তো শুরু করলেন, কিন্তু আপনাকে মার্কেটে জানান দিতে হবে, আপনার নিজের একটা ভ্যালু নিজে ইমাজিন করতে হবে যে আমাকে এই ভ্যালু নিয়ে আগাইলে বেটার। যেমন ইলানের ভ্যালুর কথা আপনাদেরকে অলরেডি আমরা শেয়ার করছি, আপনারাও জানেন। সেই জায়গা থেকে তো এখানে আসেন। একটা মানুষও কিন্তু আমাদের অ্যাডস ক্যাম্পেইন থেকে আসে নাই। যদিও আমাদের অ্যাড চলে, আমাদের অ্যাডগুলো চলে হচ্ছে শুধু প্রচারের জন্য, ভর্তির জন্য না। কারণ আমরা ওই যে আজকে চিন্তা করি না, আগামী 5 বছর পরে ইলানাইটি কোথায় থাকবে সেটা আমরা চিন্তা করি। সো এই জিনিসগুলাই হচ্ছে একটা ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ডের ভ্যালু প্রপোজিশন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি নেক্সট আলোচনায় যাচ্ছি। হ্যাভ টু ফোকাস কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, মানে এতটাই ইম্পর্ট্যান্ট, যেটা এই যদি কেউ না বুঝে তাকে বোঝানো সম্ভব না। আর যদি কেউ বুঝে তাহলে এই একটা লাইন নিয়ে, 4টা ওয়ার্ড দিয়ে সে অনেকগুলো বই লিখতে পারবে। আমাদের বর্তমানে যে অবস্থা, সেটা আপনি ফ্রিল্যান্সার বলেন, ছোট ছোট এজেন্সি বলেন, ছোট ছোট বিজনেস ওনার বলেন বা বিজনেস বলেন, বেশিরভাগ এই ফলস ডাউন হয়ে যাচ্ছে এই একটা কারণে, হ্যাভ টু ফোকাস, দেয়ার হ্যাভ নো ফোকাস কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাদের আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনে কোনো ফোকাস নাই। কিন্তু আপনি একটা সার্ভিস প্রোভাইড করতে চান, আমি আগে একটা কথা বলছি, আজকে থেকে আপনাদেরকে ধরতে হবে যে আমি শুধু একজন মানুষ না, আপনার একটা বিজনেস আছে, যদিও নাই, কিন্তু বিজনেসটা কি? আপনি যে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সার যে আপনাকে সার্ভিস প্রোভাইড করে খেতে হবে, ইনকাম করতে হবে। তো ওইটাই হলো আপনার বিজনেস। এখন আপনাকে মাথা ঘামাইতে হবে যে আমি কিভাবে মুভ করব, আমি 100 জনের মধ্যে কিভাবে টিকে থাকব, আমার আপওয়ার্কের প্রোফাইলটা কিভাবে র্যাঙ্ক করবে, ফাইবারের গিগগুলো কিভাবে আপ করবে,
আমি আউট অফ মার্কেটে যদি কাজ করতে চাই, তাহলে আমি পাবলিকের সাথে কিভাবে ফেস করব, এবং যদি আমি 2-4 জনের কাজ করি তারা কেন চলে যাবে, কেনই বা রিটার্ন আসবে না, এই জিনিসগুলো আপনাদেরকে ভাবতে হবে। তো ব্র্যান্ড বলেন, সাকসেসফুল বিজনেসের কথা যদি চিন্তা করেন, আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে হ্যাভ টু ফোকাস কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই। একজন লোকের সাথে যদি আমরা একবার একটা প্রজেক্ট কমপ্লিট করি, দ্বিতীয় দিন তাকে আর কখনোই নক করি না। কিন্তু দেখেন, যেগুলো মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা দেশের মধ্যেই বড় বড় কোম্পানি, তারা কি করে? আপনি কোনো একদিন চাল ডাল থেকে একটা কিছু অর্ডার করে দেখেন, আপনাকে ফোন দিয়েই বিরক্ত করে ফেলবে। তাদের এটা একটু বাড়াবাড়ি, আমার কাছে এটা মনে হয় যে বিরক্তই, কিন্তু এটা হলো মার্কেটিং পলিসি। আপনি বিরক্ত হন আর না হন, এই যে আমি আজকে লেকচার দিতে গিয়ে আপনাকে বললাম চাল ডাল, আমি কিন্তু অন্য কোনো কোম্পানির কথা বলিনি। চাল ডালের মতোই আরেকটা আসছে বাংলাদেশে, ই বাস্কেট, খুবই ভালো, কিন্তু ওটা বললাম না, চাল ডালই বললাম। খারাপ লাগলেও বললাম, ভালো লাগলেও বললাম। এই যে আমার আপনার মাথার মধ্যে যে ঢুকে দিছে বা ঢুকে গেছে, এটাই হচ্ছে ওই ব্র্যান্ডের সাকসেস। কাস্টমার স্যাটিসফ্যাকশনে যায়নি, মানে সাকসেসের কথা বলছি। তো তারা কি করে? আপনি যদি অনেক দিন তাদের সাথে অ্যাক্টিভ না থাকেন, অ্যাক্টিভিটি না করেন, তারা ফোন দেয়, জিজ্ঞেস করে কেমন আছেন, আপনার কাছে সময় হবে? আপনি অনেক দিন চাল ডাল দেখে কিছু কিনেন না, আপনার কারণটা জানতে পারি? তো এটার মানে কিন্তু চাল ডাল থেকে কিন্তু আসলে ভাই, যারা ওই মাসে 15-20 হাজার টাকা ইনকাম, তারা কিন্তু আসলে বাজার করে না। যেমন যেসব ফ্যামিলিতে সবাই চাকরিজীবী বা বাইরে সার্ভিস দেয়, হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি সবাই, যাদের ইনকাম একটু ভালো, তারাই কিন্তু এসব জায়গা থেকে বাজার করে। কারণ এক প্যাকেট কয়েলের দাম লেখা আছে 100 টাকা, চাল ডাল 100 টাকায় নিবে, কিন্তু আপনি একটু দোকান থেকে কষ্ট করে নিলে আপনার লাগবে 50 টাকা। তো আমরা যারা মধ্যবিত্ত, তো আমরা তখন চিন্তা করবো যেমন 50 টাকা সেভ। যাদের কাছে টাকা আছে তারা তো টাকার চিন্তা করে, তারা সময়ের চিন্তা করে। তো ভাইবেন না যে চলে না, কোটি কোটি টাকার ব্যবসা এগুলা। এরকম আপনি যদি কোনো ব্যাংকের গ্রাহক হন, দেখবেন যে তারা আপনাকে নক করে, বড় ধরনের একটা ট্রানজ্যাকশন করলে আপনাকে কল দেয়। যদি এটিএমে একবার দুইবার ট্রাই করেন, আপনাকে কল দেয়। আবার আপনার বার্থডেতে তারা উইশ করে। আপনি যদি ডায়মন্ড ওয়ার্ল্ডের মতো লাক্সারি জুয়েলার্স থেকে যদি কিছু পারচেস করেন, দেখবেন তারা আপনাকে মানে মাসে হোক, বছরে 2-3 বার হোক, আপনাকে নক করে এবং আপনাকে খোঁজখবর রাখে। বিভিন্ন অকেশনে আপনাকে তারা উইশ করে, যেমন পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর, এক্সেট্রা এক্সেট্রা। ইভেন আরও অনেক বিষয় থাকে যে জায়গা থেকে নক পাওয়া যায়, নক হয়। তো এগুলো কেন করে? এগুলো করে হচ্ছে তারা একটা ডেটা কালেক্ট করে যে আপনি আদৌ তাদের সাথে আসলে স্যাটিসফাইড কি না, এই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে। আমি যে এক্সাম্পলটা বারবার দেই, যেমন দেখেন, অনেক ডক্টর চেষ্টা করে যে আমি এই শহরের মধ্যে একজন নামকরা ডক্টর হব। ডক্টর কিন্তু আগের থেকেই শহরের মধ্যে বলতে বোঝাতে চাচ্ছি যে জনপ্রিয়তা। প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আপনারা কেউ না কেউ 2-4 জনের ডক্টরের নাম জানেন, কিন্তু একটা উপজেলা, জেলাতে হসপিটাল থাকে মিনিমাম 10 থেকে 20টা, কমসে কম 1000 উপর ডক্টর আছে। আমরা কয়জনের নাম জানি? আমরা জানি 2-3 জন। এই 2-3 জন হচ্ছে ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ডিং করে করে তারা উপরে আসছে, এবং তাদের রোগীর সংখ্যাও বেশি, তাদের ভিজিটের সংখ্যাও বেশি, এবং তাদের মার্কেটিং কস্টটা এখন অনেক কমে গেছে, একটা সময় বেশি ছিল। কিন্তু কোম্পানি বলেন, হসপিটাল বলেন, তাদের পিছনে আবার খরচ করে বেশি। তো যদি হয়, যেমন ধরেন সাপোজ আপনি একজন মানে মাত্র সবে তার ডক্টরি সেবা চালুর চেম্বার দিয়ে বসছে। আমি কিছুদিন আগে একজনের সাথে কাজ করছি পাবনাতে। তো দেখবেন যে বেশিরভাগ সময় রুগীর সাথে কথা বলতে চায় না, 2-4-5 মিনিটের আগে উঠে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকে। কি রোগ টোগ হলো না হলো সেগুলো খুব ডিটেল করে না, আবার একটা ভাবে থাকে। তারপরে রুগী যে আপনার কাছে এসে 1000 টাকা খরচ করে গেল, তাকে 7000 টাকার টেস্ট দিলেন এবং 5000 টাকার ওষুধ লিখে দিলেন, আপনি কিন্তু একটা দায়বদ্ধ থেকে গেলেন। এই দায়বদ্ধতা কয়জন পালন করে? সেটা নাই মানবিক দৃষ্টিকোণে আমি ছেড়ে দিলাম, ওটা আমাদের পার্ট না। কিন্তু ওই রোগীকে যদি
5 দিন 7 দিন বা 15 দিন পরে যদি তার অ্যাসিস্ট্যান্ট বা সে যদি কল করে, সে না করে যদি তার অ্যাসিস্ট্যান্ট কল করে যে আপনি অমুক বলছিলেন, জি আমি অমুক ডাক্তারের পিএস বলছি, আপনি কিছুদিন আগে আমাদের এখানে আসছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনার শরীরের কী অবস্থা এখন, স্যার জানতে চেয়েছে, আপনি কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন। এই কথাটা যখন একটা রুগী শুনবে, তার মধ্যে কি পরিমাণ ভালো লাগা কাজ করতে পারে। এবং এই কথা সে মিনিমাম আরও তার কাছে যদি 20 জন হোক থাকুক, 50 জন থাকুক, সে ছড়ায় দেবে। ভাই আমি অমুক জায়গায় গেছিলাম ডক্টর দেখাইতে, 15 দিন পরে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার শরীরের অবস্থাটা কি। তো এগুলো টেকনিক, এগুলো একটা বিজনেসের টেকনিক। তো যে জিনিসটা সহজ করে বলি, আপনাকে অবশ্যই কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা প্রায়োরিটি দিতে হবে, এটা ভুলে যাবেন না। সবাই মাথায় এটা নিয়ে নেবেন। যার সাথেই কাজ করেন, যেভাবেই কাজ করেন, মাগনা করেন, টাকা দিয়ে নেন, বড় প্রজেক্ট হোক, ছোট প্রজেক্ট হোক, ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক, মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেটে হোক, খোঁজ খবর রাখতে হবে। এবং আপনার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা থেকে এখন পর্যন্ত ভালো ভালো পজিটিভ যে ক্লায়েন্টগুলো, তাদের সাথে তাদের একটা লিস্ট আপনাকে রাখতে হবে। আমি আবার এখন আপনাদের উদাহরণটা দিচ্ছি, তাদের লিস্টটা রাখতে হবে। তো আবার দিন শেষে কিন্তু আপনারা কিন্তু আবার ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং মানে কি, অন্যদের প্রজেক্ট। তো এখন আবার সেটা বলি, আপনি ধরেন সাপোজ একটা ই কমার্স বিজনেসের মালিক বা একটা ই কমার্স বিজনেসের আপনি হেড অফ দ্য মার্কেটার হিসেবে নিয়োগপ্রাপ্ত। আপনার দায়িত্বটা কি, ওই বিজনেসটাকে গ্রো করা, শুধু অ্যাডস ক্যাম্পেইন করা না, বিজনেসটাকে গ্রো করা। তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অর্ডার হবে, এই অর্ডারটা কে দিল, কোন বয়সের লোক, মেল না ফিমেল, কোন জেলার, কত টাকার, এগুলোর ডাটা আপনাকে কালেক্ট করতে হবে। এই ডাটাকে আপনাকে পরবর্তীতে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে। যদি সুন্দরভাবে টেক কেয়ার করা যায়, তবে ওই বিজনেসটা ডে বাই ডে গ্রো হবে এবং একটা সময় গিয়ে ব্র্যান্ডে রূপান্তরিত হবে। একদিনে হয় না কোনো কিছু, একদিনে হবেও না। সাকসেসফুল বিজনেস বা সাকসেসফুল ব্র্যান্ড করতে গেলে আমাদেরকে মাস্ট স্টেপ বাই স্টেপ এই ফলোগুলো করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন কত লেভেলের হতে পারে, কী ধরনের হতে পারে। আর যখন একটা কাস্টমার রিপিট হবে তখন তাকে আবার লয়াল কাস্টমার হিসেবে প্রায়োরিটি দিতে হয়। সেটা কীভাবে দিতে হয় আমরা সামনে জানবো। আমরা আসলে কি মার্কেটিং করি, একটা কোশ্চেন থাকে না যে আসলে মার্কেটিং শিখবেন, কিন্তু মার্কেটিংটা আসলে কিসের করবেন, কি মার্কেটিং করবেন। মার্কেটিং মানে শুধু বিক্রি না, এটা আপনাকে ভুলে যেতে হবে যে মার্কেটিং মানে শুধু বিক্রি, এই ওয়ার্ডটা আর চলবে না। মার্কেটিং মানে কখনোই বিক্রি না। একজন অ্যাডভার্টাইজারের কাজ হলো শুধু অ্যাড রান করে দেওয়া, তার কাজ কিন্তু বিক্রি করে দেওয়া না। কিন্তু দিন শেষে আমাদেরকে অনেক কথা শুনতে হয়, কী রে অ্যাড রান করলা ভাই, এখন পর্যন্ত ঠিক মতো সেলস হয় না, এই হয় না, সেই হয় না। এই টোটাল বিক্রি আবার একটা সাইকেল আছে, চক্র আছে, ধাপ আছে। এই জিনিসগুলো মেনটেন করতে অনেক কোম্পানি জানে না। কোনো কোনো ক্ষেত্রে মার্কেটিং শুধু আপনাকে লিড এনে দিবে। লিড বলতে সেটা ইমেল হতে পারে, কোনো কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, নাম্বার হতে পারে, এরকম। কোনো কোনো ক্ষেত্রে মার্কেটিং আপনাকে কাস্টমারের কাছ থেকে একটা রেসপন্স আনবে, কোনো কোনো ক্ষেত্রে একটা কল পাবেন, ব্যাস এতটুকুই। পরবর্তী ধাপটা হচ্ছে বিক্রি। আর যেসব বিজনেসের অনায়াসে বিক্রি হয় সেগুলো তো অলরেডি সাকসেস। অনেকে এসে বলে ভাই 7 দিনের জন্য ক্যাম্পেইন করে দেন। যেমন আজকে আমি একটা ক্যাম্পেইন 2000 টাকার, ঠিক আছে, 2000 টাকা। আমি একটা কথা বাড়াইনি, কাছের মানুষ, কিছুই হবে না। কিন্তু ওই যে সে আমার থেকে বড় বুঝবান। গ্রামে কিছু ডক্টরদের দেখবেন যে রুগীকে জিজ্ঞেস করে কয়দিনের ওষুধ দিব। এমনটা কখনো কেউ ফেস করছেন? রেসপন্স করতে পারেন। জি ভাই। কয়দিনের দেব, কোনটা দেব, মানে উল্টা ফার্মেসি ওনার রুগীকে জিজ্ঞেস করে বা যে ওষুধ নিতে গেছে তাকে জিজ্ঞেস করে। আবার কখনো কখনো রুগী উল্টা বলে ভাই সেকলো দিন তো 3টা, নাফাক্সটা দিন 5টা। কিন্তু তার তো বোঝা উচিত যে আমি তো ডাক্তার না। আবার ফার্মেসিওয়ালারও বোঝা উচিত এ তো রুগী, সে তো ডাক্তার না, সে অভিজ্ঞ না।
কিন্তু ফার্মেসি করে টেকনিকে বিজনেস করার জন্য। কারণ ওরা যদি 3 দিনের জায়গায় 7 দিনের ওষুধ চাপায় দেন, বলবে ধান্দাবাজ, ওষুধ বিক্রি করতেছে। তো ফার্মেসিওয়ালা ওই কথাটা শুনতে রাজি না, সবার কাছে ভালো থাকার জন্য সে এখন ওই পন্থায় বেছে নিছে। দিন শেষে কারো অসুখ ভালো হয় না। দেখবেন যে গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ এখানে 20 টাকা, ওখানে 50 টাকা, ওখানে 100 টাকা খরচ করে দিন শেষে দেখে 6 মাস পর অসুখ ভালো হয় না, তখন দৌড় দেয় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, আগে আবার ঢাকা যায় না। মানে 10 ঘাটের পানি খাবে, পকেট থেকে 10-20 হাজার টাকা খরচ করবে, তারপরে জিনিসটাকে বড় করে দেন ঢাকার দিকে চলে যাবে। কিন্তু এটার আসলে সঠিক সিস্টেমটা কি? আমার একটা অসুখ হয়েছে, আমি একটা সার্টিফাইড বা কি বলে এটাকে, কি যেন বলে, ওয়ার্ডটা ভুলে গেলাম, যে ওই ডক্টর দেখাবো, ঠিক আছে? তো কিন্তু সেটা আমরা করি না। তো এই ইয়ার ক্ষেত্রেও কি বলে, বিজনেসের ক্ষেত্রে এরকম অনেক লোক পাবেন ভাই, আইসা আপনারা জিজ্ঞেস করবে না যে শুভ ভাই আমি তো এটা চাচ্ছি, কীভাবে কী করলে ভালো হয়, এটা বলবে না। সে ডিরেক্ট এসে বলবে, ভাই আমার 7 দিনের বাজেট, ডেইলি $2 বা $5 বা $20, আমাকে এই পোস্টটা বুস্ট করে দেন, এইটা ক্যাম্পিং করে দেন, বা 30 দিনের জন্য দেন। মানে সেই উস্তাদ। আপনার আমার 8-10 বছরের একটা অভিজ্ঞতা একটা জিনিসের উপরে, সে আমাকে ভ্যালু দিবে না। এরকম বহুত লোক পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ওই যে ফার্মেসি ওনারের মতো কৌশল অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় আছে না, আমাদের সমাজে কারো ভালো চাইলে নিজের ক্ষতি হয়, বদনাম হয়। তো বদনাম তো আর করা যাবে না, আমরা তো কারো উপর অধীনস্থ না, তাই না? অযথা কারো বদনাম হোক সেটা তো আমরা চাইবো না। তো যাই হোক, যেটা প্রফেশনাল, যখন আমরা বড় বড় কোম্পানির সাথে কাজ করব, বা কোথাও আমি একজন বড় মাপের সিনিয়র পর্যায়ের হেড অফ দ্য মার্কেটার হিসেবে কাজ করব, একজন অ্যাড স্পেশালিস্ট হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হব, বা কোনো একটা প্রজেক্ট পাবো, তখন আপনার এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কি? মার্কেটিং মানে শুধু বিক্রি না, বরং মানুষের জীবনের মূল্য যোগ করা। এটা একটু কঠিন শব্দ, আমি সহজ করে দিচ্ছি। মানে আপনাকে সহজ কথায় সমাধান দিতে হবে। সহজ করে বলতে গেলে আপনাকে সমাধান দিতে হবে। আপনি যদি সারা দিন পোস্ট করেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, আমার এই সার্ভিস, আমার এই সার্ভিস, আমার এই সার্ভিস, কাজ হবে না, হবে খুব কম। কিন্তু যখন আপনি একটা নিশ ধরে আগাবেন, যে লাইক কয়েকটা নিশ, কীরকম, আপনার ভাল লাগে ক্লোদিং আইটেম নিয়ে কাজ করতে, আপনার ভাল লাগে পেট আইটেম নিয়ে কাজ করতে, ইন্টারন্যাশনাল যদি ধরি পেট আইটেম হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, তারপরে আরও বিভিন্ন নিস্টেস আছে, এগুলো হতে পারে, ডেন্টিস্ট থেকে শুরু করে, তখন আপনাকে ওই টাইপের পোস্ট করতে হবে। তখন আপনাকে কয়েকটা ক্যাটাগরির মধ্যে প্রচার করতে হবে। কীরকম? যে যারা পেট, মানে যারা বাসায় পশু পাখি লালন পালন করে, তারা আসলে কি জিনিসটা চায়, তারা কি বোঝে, তাদের কি প্রয়োজন, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সারা দিন যদি আপনি নিজের মতো করে যদি জবেন জিকির করেন, আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটার, আমি আমার কাছে এই অ্যাভেলেবল সার্ভিস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই অ্যাডস সেই অ্যাডস, মানুষের মনোযোগ কাটতে পারবেন না। মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে আপনাকে অবশ্যই সেই গ্রাহক বা কাস্টমারের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এবং মার্কেটিং সেটাই করে, যে গ্রাহকের সমস্যার সমাধান খুঁজে বের করে, তাদের কাছে সেই সমাধান আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে হয়। ওই কাস্টমারদের কাছে তাদের সমস্যাটাকেই একটু ইন্টারেস্টিংভাবে, সিরিয়াসলিভাবে প্রেজেন্ট করার প্রয়োজন হয়, প্রেজেন্ট করতে হয়। দেন কমিউনিকেশন বিল্ড আপ করার সাথে সাথে তাদের সাথে ট্রাস্ট অ্যাচিভ করার একটা ব্যাপার থাকে। অর্থাৎ সম্পর্ক তৈরি করতে হবে এবং আস্থা অর্জন করতে হবে।
আপনি যদি কাস্টমারের সাথে যদি সম্পর্ক তৈরি করতে না পারেন, আস্থা অর্জন না করতে পারেন, তাহলে ওই বিজনেস সারা জীবন মার্কেটিং খরচ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আবার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে এই কাস্টমারদের জীবন সহজ করে তুলতে হবে। হোক আর না হোক, আপনাকে এটা করতে হবে। ওই যে আগেই বললাম, ডেটল দিয়ে গোসল করলে আসলে জীবাণু যায় না, কিন্তু এই ব্যাপারটা আমাদের মাথায় তারা তুলে ধরছে। তারা এটা তুলে ধরছে, বাজারে যত ধরনের নুডলস থাকুক, ম্যাগি নুডলসই ভালো। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি যদি আগে বললাম যে আমি যদি কথা বলি 2 লাইন, আপনাদেরকে থিঙ্কিং করতে পারো অনেক বেশি। থিঙ্কিং যদি না করেন ভাই, আমি আগেই বললাম, এরকম যদি আরও 100টা কোর্স করেন কোনো কাজে দেবে না, কিছুই হবে না। হবে ওই যে ওইরকম, আবার 1 বছর পরে আবার হারায় যাবেন মার্কেট থেকে। তো এই 3-4টা পয়েন্ট হলো মেইন। তো এখন আমরা একটা বিজনেস দিয়ে উদাহরণ দিই। ধরেন সাপোজ আমরা এখন দেখি বাসা বাড়িতে গিয়ে চুল দাড়ি কাটায় দেয়, একদম বাংলা ভাষায় বললাম। আবার একটা সময় ছিল যে শহর অঞ্চলের বাড়ির টাঙ্কিগুলা ওই বাসার দারণ পরিষ্কার করত। যদি থাই গ্লাসের বাড়িটারি হয়, সেটা হয়তো কাছের যোগাযোগ করে কারো কাছ থেকে নিত। বাসা যদি পরিবর্তন করতে কেউ চাইতো, আশপাশে চায়ের দোকান থেকে শুরু করে সবজি টবজির দোকান খোঁজ খবর নিয়ে ভ্যান ট্যান ভাড়া করে দারোয়ানের মাধ্যমে 2-4 জন লোক নিয়ে বাসা পরিবর্তন করত। এটাই ছিল, যারা শহর অঞ্চলে থাকেন 2-4 বাসাটা চেঞ্জ করছেন তারা এটা বুঝছেন। ইভেন আমিও করছি এক সময়। কিন্তু এই যে 2018-19 সালের পরে, মানে আমি তো একটু পরবর্তীতে পাইছি এই সেবার ট্রাস্টটা, এমনও সার্ভিস বের হয়েছে, আপনার প্রত্যেকটা জিনিস আলাদা 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 করে, সেটা যদি আপনার ওই যে বাবুল গাম প্রয়োজন হয়, কার্টুন প্রয়োজন হয়, বস্তা প্রয়োজন হয়, দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধার প্রয়োজন হয়, সুন্দর করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বেঁধে টাইট করে বাক্স টাক্স করা যা লাগে সেগুলো করে টাকে ভর্তি করে আপনি যে আরেকটা বাসা নিয়েছেন সেই বাসায় তারা এটাকে তুলে দিয়ে আবার সম্পূর্ণ সেট আপ করে দিয়ে চলে আসবে। ইভেন লাস্ট আমি 3-4 বারে সার্ভিসগুলো নিয়েছি, ভালো লাগছে, খুব ভালো ছিল না একটা সময়। এটা একটা ব্যবসা এবং এটা কোটি টাকার ব্যবসা, মানুষ করতেছে, বাড়ি টাঙ্কি পরিষ্কার করতেছে, মানুষ সার্ভিস প্রোভাইড করে যারা দেয় তাদের কাছ থেকে নিচ্ছে। তো এটা কি একদিনে নিল, একদিনে হয়ে গেল? না, এটা মানুষকে দেখানো হয়েছে ভিডিও অ্যাডসের মাধ্যমে, অথবা কি বলে এটাকে, ইমেজ অ্যাডের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে মানুষকে বোঝানো হয়েছে যে একদিনের জন্য কেন আপনি এত পেরেশানি হবেন, আপনার 10 দিন কেন শরীর ব্যথা রাখবেন, আপনার তো একদিনেরই কাজ, সেটা নিয়ে আপনাকে 15 দিন কেন ভাবতে হবে, ভাবতে হয়তো। তার মানে কি, গ্রাহককে তাদের সমস্যাটাকে একটু আকর্ষণ করে দিয়ে তাদেরকে ভাবানো শুরু করে দিল। এরপরে আমরা একটা সমাধান নিয়ে এসেছি। আপনি চাইলে এক কলের মাধ্যমে কোনো জিনিস টাচ করা ছাড়াই আপনার জিনিস সুরক্ষিতভাবে সুন্দরভাবে এক স্থান থেকে আরেক স্থানে আমরা নিয়ে দিচ্ছি সেবা XYZ, কথার কথা। এবং দেখা যাচ্ছে যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ফিলিংস অন্যরকম, কোনো টেনশন নাই, কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো পেরেশানি নাই, শুধু টাকা পে করে দিলে হয়ে গেল। আপনার বাসার টাঙ্কি বারবার পরিষ্কার করতে হবে, সেটা না করলে কি সমস্যা? ওই বাসায় তো আপনিও থাকেন, কি সমস্যা? আপনার বাসার ভাড়াটিরা অসুস্থ হয়ে যাবে, আপনার শরীরে ক্ষতি হবে, এই হবে সেই হবে। তো আমরা দিচ্ছি আপনাকে প্যাকেজিং সিস্টেম অথবা ইয়ারলি সিস্টেম, বা এটা নিলে কি উপকারিতা। তো প্রত্যেকটা ব্যবসারই একটা এই 4-5টা পয়েন্টের মধ্যে, ওই আগেই বললাম, আপনি যদি টপ ব্র্যান্ডের কথা যদি বলেন, হ্যাঁ, কেউ বলতেছে সহজ লাইফ, কেউ বলতেছে এক্সক্লুসিভ, কেউ বলছে ইয়ং স্টার, এক একজন এক একভাবে। ন্যাপকিন স্যানিটারি থেকে শুরু করে যাবতীয় যা আসে সব দেখবেন যে একই সিস্টেমে আগাচ্ছে। তো আপনি যখন একজন ফ্রিল্যান্সার হবেন, আপনি যখন স্কিল অর্জন করবেন, তখনও ভাই আপনাকে এইভাবে আগাইতে হবে। আপনি যদি এভাবে না আগান, কাজে দেবে না।
আপনাকে অন্যের চাইতে আলাদা হতে হবে। এখন বলতে পারেন যে ভাই আপনি যে শেখাচ্ছেন এভাবে তো অনেকে হবে, আরও অনেকে শিখতেছে হবে। হ্যাঁ, এর মধ্যেও আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে যে ব্রেন দিয়েছে এই ব্রেনের ফুল ব্যবহার তো আমরা কেউ করি না, করতেও পারি না। কথায় আছে যে আইনস্টাইন নাকি মাত্র নাকি 5-10% ইউজ করছে ব্রেনের, সব তো পড়েই থাকে। আমাদের তো মনে হয় 1%ও আমরা ব্যবহার করি না। তখন তো প্রযুক্তি ছিল না, এখন তো প্রযুক্তি আছে। আপনাকে ভাবতে হবে, খাটতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যানালিটিক্স বুঝতে হবে, রিসার্চ করতে হবে, তবেই আপনি আপনার যে সার্কেল থাকবে সেই সার্কেলের মধ্যে আপনি বেস্ট হবেন। আপনাকে তো পুরা বিশ্বের লোকের কাছে পৌঁছানোর প্রয়োজন নাই, নাও হইতে পারে, চেষ্টা থাকবে। এই যে ডক্টর ইউনূসের বক্তব্য শুনছেন না গতকাল পরশু, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটু দেশ। যদি সহজ করে বোঝায়, ইন্ডিয়ার 28টা দেশের, ইন্ডিয়ার যে আয়তন বাংলাদেশে 28টার সমান, ইন্ডিয়া একটা। সেই দেশকে সে প্রেজেন্ট করতেছে বাংলাদেশ হলো বিশ্বের অন্যতম দেশ যেখান থেকে প্রচুর সম্ভাবনা আছে। তো আমি আপনি নিজেকে যদি ছোট করে চিন্তা করি, আমি আপনি যদি নিজেদের চিন্তা ভাবনাকে যদি ন্যারো ডাউন করে রাখি, তা এটা প্রায়োরিটি কে দিবে? বই পুস্তকে আমরা পড়ে আসছি নিজেকে কখনো বড় করে দেখবেন না, কথা আছে। কিন্তু ভাই আপনি যদি আপনাকে যদি ছোট করে সবার সামনে উপস্থাপন করেন, তো মানুষ কিভাবে দেখবে আপনাকে? যুগের সাথে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। এই কথাটার অর্থ এটা না যে মানুষের সামনে আপনাকে ছোট করে প্রেজেন্ট করতে, না আমি তেমন কিছু পারি না, ক্ষুদ্র জ্ঞান, এই সেই। আপনি এক জায়গায় একটা ভাষণ দিবেন, প্রথমে বলে নিলেন যে আসলে আমি খুব একটা ভালো ভাষণ টাষণ দিতে পারি না। প্রয়োজন আছে কেউ আপনাকে জিজ্ঞেস করছে এটা বলার? কিন্তু অথচ এইটাই কিন্তু আমরা সবাই করি। 10 মিনিট বক্তৃতা দিলেও বলে আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, 2 মিনিট দিলেও আমরা বলি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। তা আপনার তো কেউ নিষেধ করে নাই। আপনি যদি ভালো বক্তৃতা দিতে জানেন, আপনার কথা 2 মিনিট কোনো মানুষ 1 ঘন্টাও শুনবে। তো আমাদের ওয়ার্ডের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। তো নিজেকে সবসময় ছোট করে দেখেন, মানুষের চোখে সবসময় বড় করে দেখেন না। একটা কথা আছে মিলানো, এটা হচ্ছে যে অহংকার। অহংকার জিনিসটা আলাদা, অহংকার তো করাই যাবে না, সে জিনিসটা আলাদা। তো আমরা আমাদেরকে বড়ভাবে দেখব। আপনি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে আপনি আসলে একজন ডেডিকেটেড, আপনার মধ্যে স্কিল আছে, করতেই হবে। এখন ধরেন এটা করে ফেলছেন, আপনাকে যদি কালকে আমি একটা গুরু দায়িত্ব দেই, আপনার কি সেন্স নাড়া দিবে না? এটা তোমাকে করতেই হবে। তাহলে আমি আমাকে এইভাবে প্রেজেন্ট করছি, মানুষ এইভাবে মনে করে, তাহলে তো আমাকে এটা করে দেখাইতেই হবে। তখন আপনার মধ্যে আরও রিসার্চের আরও অনেক বেশি ক্যাপাবিলিটি বাড়বে এবং ধৈর্য ক্ষমতা বাড়বে, রিসার্চ এরিয়া বাড়বে, জ্ঞান অর্জন করা একটা আকাঙ্ক্ষা বাড়বে। আমি এমনও সময় আছে 2-4-5 ঘন্টা, মানে এমনও অডিও বুক আছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমি শুনি। আপনাদের হয়তো ক্লাস করতে 2 ঘন্টা বিরক্ত লেগে যায়, আমি বুঝি তো এগুলা, কিন্তু আমি শুনি। আপনারা যে লেখেন, অনেকে যে লেখে বিশাল বিশাল কন্টেন্ট, আমি প্রত্যেকটা লাইন পড়ি। এমনও আছে যে আমি কাউকে যদি 2 মিনিটের বয়স দেই, শোনার আগে রিপ্লাই আসে। বোঝা যায় তো 2 মিনিট তো সময়। এমনও হয় যে কারোর লেখা আমি 2-3 বারও পড়ি। সমস্যা কি? মানে আমাদের এত তাড়াহুড়া, ওই তাড়াহুড়াটা যখন আমরা রিলসের মধ্যে থাকি, টিকটকে থাকি, ইউটিউবে থাকি, চায়ের দোকানে থাকি, বন্ধু বান্ধবের আড্ডার সময় থাকি, তখন থাকে না। অনেকে তো আছে যে কারো ভয়েস টয়েস 2x 3x মানে স্পিড দিয়ে শোনে। ধৈর্য নাই, ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে। সো যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, যদি আপনি বিজনেস ওনার হন, বা আপনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, অথবা আপনি যাদের বিজনেস সামলাবেন, যদি একটা বড় দায়িত্বে থাকেন, তখন আপনি এইভাবে আপনাকে ফলো আপে রাখতে হবে যে মার্কেটিং মানেই শুধু বিক্রি করা না। মার্কেটিং মানে হচ্ছে মানুষের জীবনকে সহজ করে তোলা এবং মানুষের মনে জায়গা করে নেওয়া।
মানুষের মনে জায়গা করে নেওয়া। বাড়ি থেকে যখন সদাই বাজারঘাটের লিস্ট দিয়ে দেয়, মা বোনরা কি করে, ডিরেক্ট লিখেই দেয়, এই যে দারচিনি না কি বলে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, এরকমই তো করে। প্রচারেই পোষার একটা কথা আছে। তো তখন আমরা কিন্তু ওইগুলো আমাদের কিনতে হয়, এরকম আর কি। সো এটা একদিনে হবে না, আপনার ক্যারিয়ারের দিকেও একদিকে হবে না, আর কোনো মার্কেটিং করতে গেলে একদিন হবে না, সময় লাগবে, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা কোথায় গেছিলাম? কাস্টমার পারসিভড ভ্যালু, গ্রাহকের মূল্যবোধ মান বা বোঝায় একই কথা। গ্রাহকের মূল্যবোধটা উপলব্ধ মান, সেটা কি? গ্রাহকের লাভ, গ্রাহকের প্রফিট, কাস্টমার্স প্রফিট, পণ্য বা সেবা অর্থাৎ প্রোডাক্ট আর সার্ভিস থেকে তারা কি সুবিধা পাচ্ছে, এই জিনিসটা তাদেরকে বোঝাইতে হবে। আপনার যে একটা প্রোডাক্ট, শার্ট হোক, প্যান্ট হোক, বাচ্চাদের খেলনা হোক, যাই হোক না কেন, আপনার কাস্টমারকে এইটাই বোঝাইতে হবে তারা কি সুবিধা পাচ্ছে, এই সুবিধার জন্য কত টাকা বা পরিশ্রম করতে হচ্ছে। এই জিনিসগুলো আপনার কাস্টমারকে আপনাকে বোঝাইতে হবে। আবার কম্পেয়ার, তুলনা, একই ধরনের অন্য পণ্যের সাথে তুলনা করে কতটা উপকারী মনে করছে বা মনে হচ্ছে। ওই যে আগেই বললাম, দেখেন আমরা যে জিনিসটার জন্য সার্ফ এক্সেলটা ইউজ করি, উত্তর নিলে এটাই আসবে, আমি আর মাইক অন করতে বলছি না, যে অল্পতেই হয়ে যায়। এই সেন্স, এই মেসেজটা কে দিছে? আপনি আসছিল না, কোম্পানি আমাদেরকে দিছে এটা। তাদের প্রত্যেকটা অ্যাড, 10টা অ্যাডের 8টা অ্যাডেই দেখবেন সাধারণ ডিটারজেন্ট যেখানে 1 মাসও যায় না, আমাদের সার্ফ এক্সেল সেখানে এতদিন যায়। ভাই সবই কেমিক্যাল দিয়ে বানানো, কোনোটা 19, কোনোটা 20, এতটুকুই। কিন্তু এই কোম্পানির মার্কেটিং বাজেটটা অনেক বড়, তাই তাদের সেলসটা বেশি, গ্রাহকটা তাদের বেশি। একদিনে হয়নি, সময় লাগছে, কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা বিষয় এরকম, প্রতিটা বিষয় এরকম। যখন আপনি খেয়াল করবেন যে এই প্রোডাক্টটা আমি যে কিনলাম, আমার লাভটা কোথায়, সুবিধাটা কোথায়, আর অন্যটাকে আমি কেন নিলাম না, আপনি একজন কাস্টমার হিসেবে আপনি উত্তরগুলো দিতে পারবেন। আর আপনি যদি বিজনেস ওনার হন, বিজনেসের প্রতিনিধি করেন, তাহলে আপনাকে এই উত্তরটা ভাবতে হবে। দেখেন বাংলাদেশে প্রায় 40-50টার মতো প্রাইভেট ব্যাংক আছে। অনলাইন বা স্মার্ট যারা, স্মার্ট বলতে বলতে বোঝা যাচ্ছে যে এই যুগের যারা, তারা বেশিরভাগ ব্যবহার করে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা। আবার যারা একটু হাইলি, মানে আরেকটু স্ট্যান্ডার্ড, মানে দেশের বাইরে টাইরে যাতায়াত আছে, বিজনেস আছে, তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইউসিবি, এই কয়েকটার সাথে কানেক্টেড। দেখবেন ঢাকা শহরে যারা আছে, বা এই যে আমি যেটা বললাম, যাদের বয়স 20 থেকে 30-35 এবং ইভেন প্রাইভেট জব করে, ওরা যদি বলেন যে তোমার টাকাও দেবো, তুমি একটা সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করো, তাও করবে না। সরকারি ব্যাংকে অনেক দূরে গেল, মানে আরও যে আদার ব্যাংকগুলো আছে যেগুলো নামই আমরা অনেকে জানি না, এই মিডল্যান্ড ব্যাংক, এই ব্যাংক, সেই ব্যাংক, করবে না। কেন? ওটাও তো ব্যাংক, এটাও তো ব্যাংক। কারণ এখানে আমরা লাভের অংশটা খুঁজি, এটা ইন্টারেস্ট না। কিন্তু আবার লাভটা কি, কি কি সুবিধা পাচ্ছি আমি, এই সুবিধাটা আমাকে আগে ভাবতে হচ্ছে। এবং অন্যদের সাথে যখন আমি কম্পেয়ার করতেছি, তখন মনে হচ্ছে যে সিটি ব্যাংক ইজ দ্য বেস্ট, সিটি ব্যাংকই ভালো, ব্র্যাক ব্যাংকই ভালো, ডাচ বাংলাই ভালো। সো এই আর কি। তো আমাদেরকেও এইভাবে গ্রাহককে উপলব্ধ করতে হবে, গ্রাহকের বিষয়টা আমাদেরকে ভাবতে হবে, নিজেকে একজন ওই গ্রাহকের জায়গায় বসাইয়া আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা এভাবে করতে পারি, তাহলে আমরা আমাদের সার্ভিসও প্রোভাইড করতে পারবো। অর্থাৎ আপনি যে স্কিলটা অর্জন করলেন, সেই স্কিলটা আপনি খুব ভালো বিক্রি করতে পারবেন,
সেলস করতে পারবেন, বিভিন্ন বেশিরভাগ লোকের কাছে আপনি প্রচার হতে পারবেন। পাশাপাশি যখন আপনারা অন্যের বিজনেসটা যখন ম্যানেজ করবেন, তখনও ওই বিজনেসটা খুব স্মুথলি ভালো রান করবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বিজনেস মডেল ক্যানভাস নিয়ে। বিজনেস মডেল ক্যানভাসটা আবার কি? কাস্টমার সেগমেন্ট, কারা আপনার ক্রেতা, এখান থেকে আমি একটু কথা বলি। হ্যাঁ, বিজনেস মডেল ক্যানভাসটা কি কেউ বলতে পারবেন? এই যারা টুকিটাকি কথা বলেন তারা অ্যান্সার দিবেন, বলতে বলে হয় ভাই পারবো, না হয় না। 1 মিনিট লাইনে থাকুন, আমি একটু পানি খাই। আচ্ছা, বিজনেস মডেল ক্যানভাস, প্রত্যেকটা বিজনেসের একটা ক্যানভাস থাকা প্রয়োজন। কিন্তু বিশ্বাস করেন যে বাংলাদেশে যারা এখন বর্তমানে অনলাইনে বিজনেস করে, 2-3টা বাদ দিয়ে বেশিরভাগ তাদের ক্যানভাস বলেন, মিশন বলেন, ভিশন বলেন, অ্যাবাউট বলেন, কিচ্ছু নাই। মন চাইছে, আসছে, একজন ডিজিটাল মার্কেটার খুঁজে নিচ্ছে, ট্রাই করতেছে। ইভেন শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও। এই গত মাসের আগের মাসে একজন আমাকে 3 মাস পরিশ্রম করায় টাকা দিয়ে সেই টাকা আবার রিফান্ড নিয়ে নিছে $600। এরকম খারাপ ভালো প্রত্যেকটা দেশেই আছে। এবং কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, সেটা আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা আউট অফে বলেন, বাই পার্সনের রেফারেন্সে বলেন। কিছুদিন আগে ইউকের এক ক্লায়েন্টের রেফারেন্সে আরেকজন আসছে, বাংলাদেশি, বাট প্রায় 20 বছর ধরে ইউকেতে থাকে। কমসে কম না হলে আমি 8 ঘন্টা পরিশ্রম করছি তার জন্য। দিন শেষে গিয়ে তাও সে অনেক কনফিউশন। মানে কারণটা হলো কি জানেন? তার বিজনেসের কোনো মিশন ভিশন কোনো কিছু নাই, মডেল নাই, ক্যানভাস নাই। সে চোখ বন্ধ করলে বুঝে উঠতে পারে না 5 বছর পরে, 3 বছর পরে আমার প্রফিট হবে না লস হবে। তো এই ধরনের অহরহ মানুষ আছে, অহরহ বিজনেস ওনার আছে। তো তাদেরকে অনেক সময় এগুলো বুঝাইতেও পারবেন না বা বুঝবেও না। কিন্তু আমরা যদি আগামী 3 বছর 5 বছর পরে গিয়ে যদি একজন বিজনেস ওনার হতে চাই, বিজনেস করতে চাই, অন্তত তাদেরকে না বোঝাইতে পারলেও আপনি যেন বুঝেন, সেটার আলোচনাই হলো এটা। এবং অনেক বিজনেস ওনার বুঝবে। কিন্তু যখন আপনি আবার এজেন্সিতে চাকরি নেবেন, কোনো একটা, যেমন ধরেন সাপোজ আপনাকে আমি ইলানের জন্য হায়ার করলাম, যে আপনি হচ্ছেন চিফ অফ দ্য হেড অফ দ্য মার্কেটার, আপনাকে আমার এই বিজনেসটাকে বা আমার এই কোম্পানিকে আগায় নিতে হবে, তখন আপনি এগুলো কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? সো সহজ করে দিচ্ছি। এখন আসলে একজন 5,000 টাকা ক্যাম্পেইন করতে, তাকে যদি আবার মডেল বোঝান, তার লাভ হবে না কিন্তু। হ্যাঁ, আগেই বললাম, মানে বড় কিছু নিয়ে স্বপ্ন দেখলে বড় কিছু চিন্তা করতে হবে। তো বিজনেস মডেলের ক্যানভাসটা হলো প্রত্যেকটা বিজনেসের একটা মডেল থাকে, প্রত্যেকটা বিজনেসেরই। এখন কেউ করে, কেউ করে না, কারণ কি সে জানেই না, সে জানেই না। তো হবে কি করে? তো এটা কিভাবে কাজ করে, সেই বিজনেসটার অবকাঠামো কি, বিজনেসের কোথা থেকে শুরু করতে হয়, তার অডিয়েন্স কি হবে, তার সেগমেন্টেশন কি হবে, কাস্টমার কাছে মার্কেটিং করতে হবে নাকি কনজিউমারের কাছে মার্কেটিং করতে হবে, তার খরচ কোন কোন খাতে, তার প্রফিটের খাত কয়টা, তারপর এই সব কিছু মিলে কিভাবে কোন চ্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে, মানে এভরিথিং যে বিষয়গুলো থাকে সবগুলো মিলে হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস। তো এটা নিয়ে আমরা চার্ট দেখলে সামনে আরও ক্লিয়ার হব। শুধু এখানে আমরা কিছু জিনিস বুঝি, যে কাস্টমার সেগমেন্ট, এটা হয়তো অনেকের কাছে একদম নতুন ওয়ার্ড, যে কাস্টমার সেগমেন্টটা কি। এটা আমরা আরও ডিটেলে যাব, হ্যাঁ, ভয় নাই, আলোচনা আছে অনেক। কাস্টমার সেগমেন্ট হচ্ছে কারা আপনার ক্রেতা, আপনার ক্রেতা কারা, আপনার বায়ার কারা, আপনার প্রোডাক্ট কারা পারচেস করবে, আপনার সার্ভিস কারা নিবে, এইটাকে আমরা বলছি কাস্টমার সেগমেন্ট। আমাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি একটা বিজনেস দিলেন, ঢাকাতে 2 কোটি লোকের উপর বসবাস করে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষ।
18 কোটি মানুষকে আপনার কাস্টমার, বা ঢাকার 2 কোটি মানুষকে আপনার কাস্টমার না। আপনার কাস্টমার কারা, কোন বয়সের, তারা নারী না পুরুষ, তারা বৃদ্ধ না যুবক, তারা কোন সমাজের, তারা কোন পেশার, তারা কোন লেভেলের, ইকোনমিক্যালি তারা আসলে তাদের স্ট্যাটাসটা কেমন, সব কিছু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আগেই বললাম যে প্রত্যেকটা বিজনেসের এগুলো থাকে, হয়তো আমরা বুঝি না বা হয়তো বা জানার চেষ্টা করি নাই, আবার অনেকে এগুলো করেও না। আমার সামনে যদি সারা দিন যদি ক্যাম্পেইন আসে এমন একটা বিষয়ে, এটা আসলে আমি কাস্টমারই না, সারা দিন যদি 100 বার আসে, সারা বছর আসে, লাভ হবে? হবে না। তেমনি আসে ইংলিশ শিখুন, ইংলিশে কোর্স করুন, আরও হাবি যাবি অনেক কিছু আসে, তা আমাকে দিয়ে লাভ আছে? এগুলা লাভ তো নাই। তবে হ্যাঁ, এই জিনিসগুলো 100% হয় না, মানে আপনি 100% অ্যাকুরেট করতে পারবেন না। কেন হয় না, কিসের জন্য হয় না, এটা আমরা আলোচনা করব সামনে। ভ্যালু প্রপোজিশন, আপনি কি সমস্যার সমাধান দিচ্ছেন? এখানে দুইভাবে কথাটা বলা যায়, যে আপনি কি সমস্যার সমাধানটা দিচ্ছেন, মানে কোন ধরনের সমস্যার সমাধানটা দিচ্ছেন, অথবা আপনাকে কোশ্চেন করা হচ্ছে যে আপনি কি সমস্যার সমাধান দিচ্ছেন, যেটা একটু আগে আমরা ভ্যালু প্রপোজিশনে কথা বলে আসছি। চ্যানেল, গ্রাহকদের কাছে কিভাবে পৌঁছাবেন, গ্রাহকদের কাছে কিভাবে পৌঁছাবেন, চ্যানেলস যাকে বলা হয়, যেমন এই যে ফেসবুক একটা চ্যানেল, হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল, ইনস্টাগ্রাম একটা চ্যানেল, হ্যাঁ, এরকম। কাস্টমার রিলেশনশিপ, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, এটা আগে থেকে আপনাকে মাথায় নিতে হবে যে আমার গ্রাহকের সাথে আমার সম্পর্কটা কেমন হবে। ভাই ব্রাদার হবে, অ্যাজ এ ফ্যামিলি পার্সন হিসেবে দেখবেন, নাকি তাদেরকে আপনি হাইলি প্রায়োরিটি দিবেন, স্যার বলে সম্বোধন করবেন, জনাব বলবেন, নাম ধরে ডাকবেন, কিভাবে মূল্যায়ন করবেন। কেউ যদি আপনাকে দেখা করতে চায়, চায়ের দোকানে যাবেন, না কফি শপে যাবেন, নাকি দুপুরে ডিনার লাঞ্চ করাবেন। এই যে সম্পর্কের যে প্রকারভেদ, মানুষের জীবনে কিন্তু সম্পর্কের প্রকারভেদ আছে ভাই। কারোর সাথে দেখা হলে শুধু আমরা সালাম দেই, কেমন আছেন এটাও জিজ্ঞেস করি না। কারোর সাথে দেখা হলে হাত মিলাই, সালাম দেই, কেমন আছেন এই পর্যন্ত বলি। কারো ফ্যামিলি পর্যন্ত খোঁজ খবর নেই। কারোর সাথে দেখা হলে আমরা বুকে নেই, এবং জোর করে হলেও 1 কাপ চা খাওয়াই দেই, অথবা চায়ের কথাটা বলি, আসেন চা খাই, না ভাই চা খাবো না, ঠিক আছে চা দেখা হবে। খাবেন না মানে মিয়া, এতদিন পরে দেখা হয়েছে, চা খাইতেই হবে। চা পর্যন্ত গেল, কেউ কফি শপ পর্যন্ত যায়, কাউকে নিয়ে রেস্টুরেন্টে বসেন, কাউকে আবার টেনে বাসার মধ্যে নিয়ে আসেন, হয় কিন্তু। এটা হলো রিয়েল লাইফের গল্প। তো এটা হচ্ছে সম্পর্কের ক্লাসিফিকেশন। তেমনি কাস্টমারের সাথে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা আপনাদের কেমন হবে এটা আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। রেভিনিউ স্ট্রিম, আয় হবে কিভাবে, আপনার বিজনেসের অনেক ধারা উপধারা থাকতে পারে, অনেক খরচের খাত থাকতে পারে, কিন্তু আপনার আয়টা হবে কিভাবে। কিছু কিছু বিজনেসের আয়ের মাধ্যমে একটাই, যেমন ইনস্টিটিউটগুলা, আমাদের খরচের খাত অনেক, প্রতি মাসে স্যালারি, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, প্রমোশন, তারপর স্টুডেন্টদেরকে ইন্সপিরেশন রাখার জন্য তাদেরকে গিফট প্রদান করা, বিভিন্ন সামাজিক বিভিন্নভাবে পার্টিসিপেট করা। যেমন কিছুদিন আগে আমরা নর্দার্ন ইউনিভার্সিটিতে স্পন্সার্ড করলাম, না করলেও চলতো, করলাম, বলছে ভালো কাজ করলাম। আবার কাউকে হেল্প করা, হ্যাঁ, অনেক দায়বদ্ধতা থাকে, মানে খরচের খাত কিন্তু অনেকগুলো। আবার এই যে ডিজিটাল টুলস যেগুলা, এই যে আমরা জুম পারচেস করতে হচ্ছে, গুগল মিট পারচেস করতে হচ্ছে, এভরিথিং, অনেক কিছু, কিন্তু আয়ের খাতটা একরকম। কিন্তু এরকম প্রত্যেকটা বিজনেসেরই কোনো বিজনেসের আয়ের খাত অনেকগুলো থাকে, মাল্টিপল থাকে। কোনো বিজনেসের শুধু একটাই থাকে, খরচের খাত থাকে অনেক। তো এইটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আয় হবে কিভাবে।
কি রিসোর্স, ব্যবসার জন্য কোন, এখানে সম্পদ উঠে ফেলছি, আচ্ছা যাই হোক, যে ব্যবসার জন্য কোন সম্পদ প্রয়োজন বা দরকার, যেটাকে বলা হচ্ছে আমরা ক্যাপিটাল বলতে পারি, ঠিক আছে, কি প্রয়োজন, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সবসময় টাকা দিয়ে হয় না, সবসময় শুধু দক্ষ জনবল দিয়েও হয় না, সবসময় শুধু রাইট স্পট সিলেকশনের মাধ্যমে হয় না। তো কি প্রয়োজন, এই আপনার ব্যবসার জন্য কোন ক্যাপিটালটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কি অ্যাক্টিভিটিস, মানে মূল কি বলতে কিন্তু এইটা হচ্ছে বাংলা লেখা, তো এটা হলো কয়েকটি কি, মানে ওয়াট মানে কি, ওই কি না, কিন্তু মানে KYE কি, এই কি। তো কি অ্যাক্টিভিটি মানে মূল অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ, টপ অ্যাক্টিভিটিস যাকে বলা হয়, মূল কাজগুলো কি, মানে আপনার বিজনেসের মধ্যে টপ লেভেলের কি কি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে, কি কি করতে হবে আপনাকে, এই জিনিসগুলো ভাবতে হবে। যেমন ধরেন আপনি মনে করলেন যে আপনি একটা গার্মেন্টস আইটেম হোক, গ্যাজেট আইটেম হোক, হ্যাঁ, বা অন্য কোনো আইটেমে একটা বিজনেস লঞ্চ করবেন, ঘড়ি বিক্রি করবেন, মোবাইলে কাভার বিক্রি করবেন, অনেক কিছু করবেন। তো এই বিজনেসের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আছে, ফেব্রিক্সে গেলেও এগুলো আছে, হোটেল রেস্টুরেন্টে গেলেও এগুলো আছে, একটা সেলুন যদি দেন আপনি, সেখানেও এই জিনিসগুলো আছে। কি পার্টনার, সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তি কারা, ওই যে আগে আমরা দেখে আসছি শেয়ার ইকোনমি, এখন কিন্তু আগের মতো ওই জিনিসগুলো নাই। একটা সেলুনের কথা একটু আগে যদি বললাম, একটা সেলুনে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয়, একটা রেস্টুরেন্টে কিন্তু অনেক ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, কাঁচা কাঁচা জিনিসের প্রয়োজন হয়। তারা কি এগুলো বাজারে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে কিনে? অনেকের ধারণা হয়তো নাই, একদম কারো থাকতে পারে। আমি বলি শোনেন, এই রেস্টুরেন্টে প্রত্যেকটা জিনিস তাদের কিচেন পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আপনার ডিম প্রতিদিন তাদের কিচেন পর্যন্ত যাবে, পানির বোতল থেকে শুরু করে যাবতীয় জিনিস সাপ্লায়ার আছে, থার্ড পার্টি। এটা এমনি এমনি হয় না যে ওই রেস্টুরেন্টের মালিক বা কর্মচারীরা হাটে ঘাটে খুঁজে খুঁজে ডিম কিনবে, পানি কিনবে, আলু কিনবে, বেগুন কিনবে, পেঁপে কিনবে, না, ওই দিন অনেক আগে চলে গেছে। আগে আমরা কি বলে আসছি যে শেয়ার ইকোনমি। সেলুনে টিস্যুর বক্স থেকে শুরু করে চুল কালারের জিনিস থেকে শুরু করে তাকে গিয়ে কিনতে হয় না, তাকে এসে দিয়ে যায়। সেটা আপনি মেডিসিন থেকে শুরু করে যাবতীয় জিনিস। তো এইটা হচ্ছে যে সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তি কারা, আপনাকে কোন প্রতিষ্ঠান সহযোগী করবে বা কোন মানুষগুলো আপনাকে সাপোর্ট দিবে, ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। কস্ট স্ট্রাকচার, খরচ কোথায় বেশি, খরচ কোথায় কম হবে, কোন খরচগুলো এককালীন, কোন খরচগুলো কোনোদিন পরে আর হবে না, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। যেমন দেখেন, জ্বলন্ত প্রমাণ দেই, আমার রিয়েল এক্সাম্পল দিতে ভালো লাগে, সেটা ছোট হোক বড় হোক তাতে কিছু যায় আসে না। যেমন আমাদের এই যে সুমি আপু, জান্নাতুল সুমি আপু, আমাদের মনে হয় EDM 4 কি 5 স্টুডেন্ট, ওনার ফ্যামিলিটা যাই হোক আলহামদুলিল্লাহ ম্যারিড পারসন। উনি যে গতকালকে কম্পিউটার বানাইলো, মানে বিল্ড করলো, PC বিল্ড করলো সম্পূর্ণ নিজের ইনকামের টাকা দিয়ে। এখন এই জিনিসটা কি সে শখে করছে? না, সে যে সার্ভিসটা প্রোভাইড করে, সে যে কাজ করে খায়, এই কাজের পিছনে এটা খরচ, এটা হলো ব্যয়। আজকে যেরকম আপনি কোর্স করতে আসছেন, আপনার একটা ভর্তি ফিস দেওয়া প্রয়োজন হয়েছে, কিছুদিন পরে গিয়ে আপনার উপলব্ধি হবে মাইক্রোফোনটা তো ভালো না, একটা মাইক্রোফোন প্রয়োজন, একটা হেডফোন প্রয়োজন, আপনি হেডফোনটা কিনবেন,
কিবোর্ডটা হয়তো ভালো না, কিবোর্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে, মাউসটা আগের মতো ফাস্ট কাজ করে না, কিনতে হবে। নেটের স্পিড, যখন আপনি এই ক্যারিয়ারে আসেন নাই 5 Mbps হলেই চলতো, এখন যেমন চলে না, চলবে না। যেমন আমার পার্সোনালি 3-4টা আমার নেটের লাইন, ইন্ডিভিজুয়ালটা না। সো আমি যদি এই কাজ না করতাম তাহলে কেমন লাগতো? মাসে 500 টাকা বিল দিলে কিন্তু হইতো। আমি ইউটিউবে ভিডিও দেখতে গেলে অ্যাড এসে বিরক্ত করে শেষ করে ফেলে। ঢুকছে একটা প্রয়োজনীয় জিনিস দেখার জন্য, বা আমি একটা অডিও বুক শুনছি খুব ভাবে, ফোনের ডিসপ্লে আলো জ্বলে থাকে অথবা অ্যাড আসে, তা আমাকে প্রিমিয়াম সার্ভিস নিতে হয়েছে। কিসের জন্য? আমাকে তো আরও জানাশোনা হতে হবে, তাই না? এটা যদি হ্যাবিটের মধ্যে পড়ে, তো এইরকম যে কস্ট স্ট্রাকচার, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনার এই ক্যারিয়ারের জন্য একটা স্ট্রাকচার আছে, কিন্তু এটা ভুলে যাবেন না। শুধু বিজনেস করলে হবে না, এই প্রত্যেকটা জিনিস আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত। যেমন এই যে সম্পর্কের কথা বললাম, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক না হয়নি, হবে ধীরে ধীরে। এই সম্পর্কের মূল্যায়নটা কিভাবে করবেন? যদিও আমরা আগে থেকেই পজিটিভ আলহামদুলিল্লাহ সবার কাছে, এবং আমরা চেষ্টা করি সবার সাথে ভালো বিহেভ, ভালো রেসপন্স করার, কারণ একটা সময় আমরা খুব খারাপ পরিস্থিতি পার করে আসছি। আমি নিজেও এই ফ্রিল্যান্সিং জগতে আসার আগে 3-3বার ধোঁকা খাইছি। 3-3টা আইটির টাকা পয়সা মানে মেরে দেয় নাই, টেকনিক্যালি তারা আর আগানো যায় নাই। শিখতে গেছে ডিজিটাল মার্কেটিং, শুরু করছে সিপিএ মার্কেটিং। সো আমি বুঝি যে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের সময় সাপোর্ট না পেলে কেমন লাগে, যারা আমার কাছের লোকজন তাদের প্রতি আমার কেমন চিন্তা হয়। আমার একটা পেমেন্ট আনতে হবে, আমার হয়তো ব্যাংক নাই, আমার হয়তো পেপাল নাই, আমার হয়তো বা আদার কোনো মাধ্যম নাই। আমার ক্লোজ যদি কারো কাছে চাই, তারা যদি না দেয় তাহলে আমার কেমন লাগে। বা আমি যে প্রতিষ্ঠান থেকে আমি কিছু শিখছি, তারা যদি আমাকে এটা সাপোর্ট না দেয়, আপনার মধ্যে কেমন লাগবে। এই ফিলটা আমি করতে পারি, বা আমরা করতে পারি। আমরা যারা এখানে আছি সবাই এটা আমরা বুঝি। তাই আমরা চেষ্টা করি অন্যদের চেয়ে যেটা আসলে সঠিক, মানে এই যে কি বলে ধারাবাহিক যেটা চলে আসতেছে যেমন তেমন যে একটা অবস্থা, এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আইটি ইনস্টিটিউটের মালিক মনে করে যে আমি তো মালিক, আমাকে একটা ভাব ধরে থাকতে হবে। স্টুডেন্ট টেক্সট দিলে 2-4-5 দিন পরে রেসপন্স করব, নকই দেব না, রিপ্লাই দেব না, রিপ্লাই দিলে ছোট ছোট করে দিব। অনেকেই মনে করে এগুলা, এতে কি তার পার্সোনালিটি আরও বাড়ে না কমে? ওই লোকটা এই লোকটার প্রতি তার কি ইতিবাচক ধারণা হয় না নেগেটিভ ধারণা হয়? সো যেহেতু আমরা বুঝি, আমরা চেষ্টা করে যাচ্ছি এই জিনিসগুলো একটা সলিউশন আনার। তো এটা কিন্তু এই যে রিলেশনশিপ, আমার তো এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এই জন্য আমি বলতেছি ভাই, শুধু বিজনেসে যায়েন না, ক্যারিয়ারের মধ্যে এটা ঢুকাইতে হবে। ঠিক আছে, আপনার ক্যারিয়ারের মধ্যে এই জিনিসটা ঢুকাইতে হবে, মানে না হলে কিন্তু চিলিপ কেটে যাবেন। ওই সামনের দিন 2 মাস পরে গিয়ে আপনাকে আর খুঁজে পাবো না, আপনার অ্যাক্টিভিটি ডাউন হয়ে যাবে, আপনি চিল্লাচিল্লি করবেন, ইনকাম নাই, শিখলাম না, কি করলাম ভাই, আমি তো পাশে ক্লাস করিনি, আর মনোযোগ নাই, অনেক কিছু হবে আপনার। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো বুঝবেন, তখন আপনার মধ্যে অনেক কিছু হবে না, আপনি স্থির থাকতে পারবেন। তো যেটা বলতেছিলাম, এই যে সুমি আপু যে প্রায় 65,000 টাকা 60,000 টাকা খরচ করে একটা কম্পিউটার বিল্ড করলো, এটা তার ক্যারিয়ার পিছনে খরচ, এবং এটা হচ্ছে এককালীন ইনভেস্টমেন্ট। কিসের জন্য ইনভেস্টমেন্ট? তাদের একটা ল্যাপটপ ছিল, আরেকটা কেন লাগলো? সে এটাই মনে করছে যে আমি যদি আরেকটা ডিভাইস যদি নিতে পারি, তাহলে আমার ইনকামটা আরেকটু বাড়বে, আমি কাজটা আরো দ্রুত করতে পারবো, সুন্দর করতে পারবো। তেমনি প্রত্যেকটা বিজনেসেরই আছে এই জিনিসগুলা। কিছু এককালীন খরচ আছে, কিছু প্রতিনিয়ত খরচ আছে, কিছু খরচ হয়তো সামান এখন বেড়ে যাচ্ছে, কোনো একদিন হবেই না, কখনো কমে যাবে। তো কেমন হবে এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই মোটামুটি 2, 4, 6, 8, 9, 10টা পয়েন্টই হচ্ছে বিজনেস মডেল ক্যানভাসের পয়েন্ট।
আপনারা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। স্লাইডার কি চেঞ্জ হয়ে গেল কেউ? এখানে আরেকটা জিনিস ছিল, দাঁড়ান, না হলে তো, আচ্ছা গুগল থেকে এটা পেলাম আর কি। হ্যাঁ, এটাই দেখি আমরা। তো এটা হচ্ছে ফেসবুক, মানে এতক্ষণ যে কথাটা বললাম সেটা একটা এক্সাম্পল দেখতে হবে না, এক্সাম্পল না হলে তো ক্লিয়ার হবেন না। তো এটা হচ্ছে ফেসবুকের একটা বিজনেসের মডেল। এটা সত্যি, মানে বাস্তবতার সাথে ক্লিয়ার কম ভাইয়া। ক্লিয়ার কম হলে কিছু করার নাই আপু। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস। কিসের? এটা হলো ফেসবুকের। ফেসবুকের। তো ফেসবুকের ইনকামটা কিভাবে হয়? আমরা ওই সিরিয়ালে কি বললাম? কাস্টমার সেগমেন্ট, তাই না? মানে কাস্টমার কারা ফেসবুকের? ফেসবুকের কাস্টমার 3 ধরনের। ইন্টারনেট ইউজার, আমরা খায়া কাজ নাই, সারাদিন ফেসবুক চালাই, ফেসবুকে কিছু দেইও না, ফেসবুক থেকে কিছু পাইও না, সহজ হিসাব। এরপরে অ্যাডভার্টাইজার অ্যান্ড মার্কেটার, তারা আবার কারা? তারা আবার আমরাই, মানে সরি, আমাকে উদাহরণ দিলে হবে না, মানে যারা আসলে অনলাইনের সাথে সম্পৃক্ত না, মানে সাধারণ পাবলিক যারা, তারা কি করে? সারাদিন ফেসবুক চালায়, লাইক কমেন্ট শেয়ার টিয়ার এটা ওটা করে, তাদের ইনকামের ধান্দাও না, ইনকাম হয়ও না, ফেসবুক থেকে কিছু পায়ও না, দেয়ও না, এক কথায় শেষ। তো অ্যাডভার্টাইজার অ্যান্ড মার্কেটার দেন আমরা কি করি? ফেসবুক ইউজও করি, পাশাপাশি ফেসবুকে অ্যাডভার্টাইজ করি, মার্কেটিং করি। এতে করে কি হচ্ছে? যে আমাকে টাকা খরচ করতে হচ্ছে, ফেসবুকে পে করতে হচ্ছে, ফেসবুক তো আর পাচ্ছি না, ফেসবুক থেকে পে করতে হচ্ছে, মার্কেটিং করতেছে। আমার একটা লাভের অংশ কি? ফেসবুকের মাধ্যমে আমি ইনকাম করে খাচ্ছি, হতে পারে এতটুকু। বিজনেস ওনার যারা আছে, ডেভেলপার কারা? যারা এই যে এপিআই টেপিআই অ্যাপস টেপস নিয়ে যারা কাজ করে, ফেসবুকে কিন্তু আসলে ডেভেলপার টুলস আছে, developers.facebook.com। ফেসবুকের অনেকগুলো ডিফারেন্ট অল্টারনেটিভ ওয়েব ইউআরএল আছে। যেমন আমরা যারা নর্মাল ইউজার তারা facebook.com ইউজ করি, এর সাথে একটু যারা ডিফারেন্ট তারা আমরা ইউজ করি business.facebook.com, অর্থাৎ ক্যাম্পেইন এইগুলা। আবার যারা ডেভেলপার তারা developers.facebook.com, জায়গাগুলো আলাদা করা আছে। তো এই 3 ধরনের অডিয়েন্স হলো ফেসবুকে। এই অডিয়েন্সের সাথে রিলেশনশিপটা কি বা চ্যানেলটা কি? দেখেন একটা জিনিস, এই ভ্যালু প্রপোজিশনটা বুঝি আগে, যে ভ্যালু প্রপোজিশন, তাদের সাথে ভ্যালু প্রপোজিশনটা কি? কানেক্ট উইথ ফ্রেন্ডস, এই কালার আর এই কালার মিলায়েন। কানেক্ট উইথ ফ্রেন্ডস, ডিসকভার অ্যান্ড লার্ন, এক্সপ্রেস ইউর সেলফ। তারা কি করে? এই ফ্রি ইউজাররা যেটা করে যে তারা একজন একজনের সাথে কানেক্ট হয়, আর ডিসকভার মানে যাকে বলা হচ্ছে এক কথা এক্সপ্লোর, তারা সারাদিন নিউজ ফিড ঘাটাঘাটি করে, লাইক কমেন্ট করে, বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করে, কন্টেন্ট পরে আর্টিকেল লেখে, দ্যাটস ইট। অ্যাডভার্টাইজার অ্যান্ড মার্কেটাররা কি করে? তারা হচ্ছে রিসার্চ, রিলেভেন্স, সোশ্যাল কন্টেস্ট, ইনগেজ, তারা এইসব বিষয় নিয়ে কাজ করে বা বোঝার চেষ্টা করে। ডেভেলপাররা কি করে? পার্সোনালাইজড অ্যান্ড সোশ্যাল এক্সপিরিয়েন্স, সোশ্যাল ডিস্ট্রিবিউশন, পেমেন্ট, তারা এই সেকশনে। ভ্যালু প্রপোজিশন, রিলেশনটা কেমন? সেম সাইড, নেটওয়ার্ক ইফেক্ট, সেম সাইড, এই যে এরা সেম সাইড, ক্রস সাইড, একটু আগে যেটা বললাম যে নর্মাল ইউজাররা কিন্তু ফেসবুকে সাপোর্ট দেয় না, আর একটা লিঙ্কে তাদের যাওয়াও লাগে না, তাদের জন্য আলাদা ড্যাশবোর্ডও নাই। সেম সাইট, এক কথায় শেষ। ক্রস সাইট, যেমন business.facebook.com, ads.facebook.com, এরকম না এটা। আর এখানে ডেভেলপার নাই, রিলেশনশিপের এখানে ডেভেলপারটা নাই। চ্যানেল, এই ফ্রি ইউজাররা কি চালায়? ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, যে কোনো একটা। কেউ বেশিরভাগই মোবাইল অ্যাপ চালায়, কিছু মানুষ ওয়েবসাইট দিয়ে চালায়। আর এরা কি করে? ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, এটাতে যায় প্রোফাইল থেকে, এখানে তাদের গুরুত্বটা বেশি থাকে। ডেভেলপার কি করে? ডেভেলপার টুলস অ্যান্ড এপিআই নিয়ে কাজ করে তারা। এরপরে যদি কি অ্যাক্টিভিটিসে যদি যান, হ্যাঁ,
তারপরে দেখ, আচ্ছা এটা থেকে এখানে যাই তাহলে বোঝা যাবে। এই দেখেন, এই টোটাল কাস্টমার সেগমেন্টটা থেকে এখানে চলে আসেন। এই যে বললাম না ইন্টারনেট ইউজার টোটাল ফ্রি, এদের নিয়ে ফেসবুকে কোনো মাথা ব্যথা নাই, বরং আরও যত ফ্রি ইউজার আসে ফেসবুকে তত লাভ। কেন লাভ? কথায় আছে না যে প্রচারেই প্রসার, আর মার্কেটিং কোথায় হয়? যেখানে যত বেশি জনবল সেখানে কিন্তু মার্কেটিং হয়। যেখানে জনবল নাই, যেখানে অডিয়েন্স নাই, ওখানে কিন্তু মার্কেটিং হয় না, ওখানে কিন্তু ইনভেস্ট হয় না, ওখানে কিন্তু বিনিয়োগ হয় না। এটা আমাদের বুঝতে হবে। ফেসবুকও সোশ্যাল মিডিয়া, টুইটারও সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলো সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মালিকের র্যাঙ্ক দেখলে বোঝা যায় ফেসবুক কত টাকা ইনকাম করে। ফেসবুকের অডিয়েন্স বেশি, ইনকামও বেশি। সো এই ইন্টারনেট ইউজারদেরকে ধরে রাখতে হবে এবং তাদের সাথে রেভিনিউ স্ট্রিম টোটাল ফ্রি, কিন্তু তাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে ফেসবুক। বলতে পারেন যে কী রকম ভাই? কিছুদিন পর পর দেখবেন যে আপডেট, কিছুদিন পর পর দেখবেন যে আপডেট। যদি 2010-12 সাল থেকে যদি চিন্তা করেন, এখনকার 2025 সালের ফেসবুকের চেহারা রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। কাদের জন্য করে? আমাদের জন্য করে না, এই ফ্রি ইউজারদের জন্য করে। অ্যাড রেভিনিউ, এই যে আমরা যারা ফেসবুকে অ্যাড চালাই তাদের কাছ থেকে অ্যাড থেকে রেভিনিউ পায়, অ্যাড থেকে ফেসবুক রেভিনিউ আদায় করে, যা নেয় সবই লাভ। লাভ বলতে কি তাদের পকেটে ঢুকে যায়। তারপরে তাদের কি বলে এটাকে, সার্ভার ভাড়া, ওই ক্লাউড যে ইয়াগুলো, তাদের যে বিশাল বিশাল যে ইয়া নেওয়া আছে, সার্ভার টার্ভার যারা ইউজ করে, সেগুলোর এমপ্লয়ি স্যালারি ট্যালারি ওটা আলাদা বিষয়। বাট রেভিনিউ পাওয়ার মূল মাধ্যম হচ্ছে এই যে আমরা যারা ক্যাম্পেইন করি, আমরা যে টাকা খরচ করি ফেসবুকে, এটাই হচ্ছে ফেসবুকের একমাত্র আয়ের উৎস বা মাধ্যম ছিল। এখন আবার দুই একটা জিনিস বাড়ছে। কীরকম? এই যে সাবস্ক্রিপশন, মেটা ভেরিফিকেশান, প্রত্যেক মাসে এক একজন $14, $18, $20 করে দিচ্ছে, সম্পূর্ণটাই প্রফিট। এইখানে ফেসবুক অনেক বেশি আগায় গেছে। চিন্তা করেন, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, যদি 6 কোটি মানুষ যদি ফেসবুক ইউজ করে, ওখানে চোখ বন্ধ করে না হলে তো 1 কোটি মানুষ তো ভেরিফিকেশনে আছে। 1 কোটি মানে অ্যাটলিস্ট $10 করে খরচ করলে $10 কোটি। জাস্ট ইমাজিন করেন যে সারা পৃথিবীতে যদি ফেসবুক ইউজ করে যদি 200-300 মানুষ, 200-300 কোটি, 100 কোটি লোক যদি ভেরিফিকেশন করে, তো কত কোটি টাকা। সো এইখানে ফেসবুক একটু আগায় গেছে। অন্যরা শুরু করছে, কিন্তু ফেসবুক প্রাইসটা একটু কমায় রাখছে, মানুষ এটা বেশি করে। পেমেন্ট রেভিনিউ, এই যে এখান থেকে পেমেন্ট রেভিনিউ, রেভিনিউ বলতে বোঝানো হচ্ছে কি, পেমেন্ট যেটা এখানে আদান প্রদান হয়। যেমন শপিফাইতে যে সিস্টেমটা আছে, কীরকম সিস্টেম? শপিফাইয়ের জন্য থিম বিল্ড করবেন, ওই থিম যদি সেল হয় শপিফাইও প্রফিট পাবে, আপনিও প্রফিট পাবেন। ঠিক আছে, ব্যাপারটা এখানে কিছুটা এরকমই, গিভ অ্যান্ড টেকেন ফেসবুকের সাথে। নট শিওর, বাট মনে হয় এরকমটাই। এছাড়া দেখেন এখানে কি আছে, কি রিসোর্স, একটু আগে আমরা দেখে আসছি। কি রিসোর্স মানে কি? ফেসবুক প্ল্যাটফর্ম, এইটার উপর তাদের জোরটা খুব বেশি। ফেসবুক প্ল্যাটফর্ম আর টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় ডে বাই ডে, কি অ্যাক্টিভিটিস, প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এটা কাছাকাছি। কারণ এর একটা হলো রিসোর্স আর একটা হচ্ছে অ্যাক্টিভিটিস। ডেটা সেন্টার, একটু আগে ভুলে গেলাম, সার্ভার দিয়ে বলে ফেলছি। ডেটা সেন্টার অপারেশন ম্যানেজমেন্ট, যেটা আর কি বিশাল বিশাল ডেটা সেন্টার প্রয়োজন হয় তো এগুলো ম্যানেজ করতে। এই ডেটা সেন্টার কি অ্যাক্টিভিটিস, এগুলো ম্যানেজ করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, প্ল্যাটফর্মের দিকে ফোকাস রাখতে হয়। কি পার্টনার, টিভি পার্টনার, টিভি শোজ, মুভি, মিউজিক, নিউজ আর্টিকেল, এক্সেট্রা এক্সেট্রা। কস্ট স্ট্রাকচারটা কি? ডেটা সেন্টার কস্ট বিশাল কস্ট একটা ব্যবসা। আবার মার্কেটিং অ্যান্ড সেলস খুব একটা বেশি না, তাও অনেক বেশি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা অনেক বেশি কস্ট তাদের। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে এইখানকার যে স্টাফ যারা থাকে, এক একজনের স্যালারি হলো $1 মিলিয়ন হইতে পারে। ঠিক আছে, সো এই বিশাল একটা কস্ট। দেখেন তাহলে কস্টের 1, 2, 3, 4টা তো আমরাই দেখতেছি। প্রত্যেকটা বিজনেসে কিছু হিডেন গল্প থাকে, সেগুলো তো আমরা জানি না।
তো সেগুলো তো আছেই, কিন্তু তাকে ইনকাম হচ্ছে শুধুমাত্র ধরা চলে মেজর ইনকাম অ্যাড রেভিনিউ। মানে এই যে সারা দিন বা এই যে 24টা ঘন্টা যে ফেসবুকের এমপ্লয়িরা যে পরিশ্রম করে যাচ্ছে, সব কিছুর লাভের অংশটা এই অ্যাড রেভিনিউ থেকে। আর খরচের খাত কিন্তু হিউজ হিউজ হিউজ। তো এইটা হচ্ছে এই বিজনেসের একটা প্ল্যাটফর্ম। সো আপনাদেরকে আমার অ্যাসাইনমেন্ট থাকবে এরকম কিছু বিজনেস ইমাজিন করে সেই বিজনেস মডেল ক্যানভাসটা তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি লিখে দিব, আমি একটু নোট করে রাখি আর নিজেও ভুলে যাব অ্যাসাইনমেন্টটা কি দেবো আজকে সেটা। তো ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে হ্যাঁ কি করতে হবে, আবার যদি ওইটা একটু রিপ্লাই করে বলতেন। বিজনেস মডেল ক্যানভাস, ওয়েট, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনাদের মাথার ক্যাপাসিটির উপরে, কে কতটুকু ইফোর্ট দিতে পারবেন। যদি মনে হয় যে আপনি বড় কোনো বিজনেসকে ইমাজিন করে তাদের একটা মডেল ক্যানভাস রেডি করতে পারবেন, ঠিক এইভাবে, হ্যাঁ, আপনি খাতায় করেন, আপনি ওয়ার্ডে করেন, এক্সেলে করেন, ক্যানভাতে করেন, যেখানে মন চায় সেখানেই করতে পারেন, কোনো সমস্যা না। যারা ক্যানভা বোঝেন না, ওয়ার্ডও বোঝেন না, কিছুই বোঝেন না, তারা করবেন খাতায়, খাতায় করে ফটো তুলে ওঠাবেন, হ্যাঁ। আর যারা ক্যানভা বুঝেন, ক্যানভার মধ্যে অনেক এরকম ফাংশন আছে, লিখলে চলে আসবে, সেখানে করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন, অথবা গুগল স্প্রেডশিটে করতে পারেন, অথবা ডক্স ফাইলে করতে পারেন, নোটে করতে পারেন, যেখানে খুশি। কি করবেন? লাইক আপনি ইমাজিন করলেন গুগল একটা জায়ান্ট কোম্পানি, এই বিজনেস মডেল ক্যানভাসটা কেমন? আপনি ইমাজিন করলেন একটা সুপার শপ, আপনি ইমাজিন করলেন একটা লাইফস্টাইল প্রোডাক্ট, সেটা হতে পারে মোবাইল, হতে পারে অন্য গ্যাজেট, হতে পারে আপনি কাপড় চোপড় বা ফ্যাশন লেভেলের, হতে পারে কসমেটিক্স, আপনার যা মন চায় আপনি ইমাজিন করে সেই জিনিসটার একটা ক্যানভাস মডেল করবেন। ক্লিয়ার? রেসপন্স করেন, কি রেসপন্স করেন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, পারফর্মিং সর্ট অ্যানালাইসিস। কম বেশি এটা অনেকেই শুনছেন, ঠিক আছে, কিন্তু এই জিনিসটার ভ্যালু হয়তো অনেকেই বুঝেন নাই, অনেকেই বুঝেন না। ধরা চলে যে আমিও মনে হয় 100% বুঝি না, ঠিক আছে। আবার বুঝলেও সেই জিনিসটার হয়তো ইমপ্লিমেন্ট হয় না। তো কি পারফর্মিং সর্ট অ্যানালাইসিস, এটার কি? আরে সর্বনাশ, দাঁড়া। তো দেখেন, শর্ট নেম মানে শর্ট অ্যাব্রিভিয়েশন যেটাকে বলা হয় সেটা হলো শর্ট। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটিস, টি ফর থ্রেট। এই যে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড এর ক্ষমতা অনেক বেশি, এর ভ্যালু অনেক বেশি। এটা আপনি একটা একক মানুষের জীবনে, তার শৈশব, কৈশোর, ছাত্র জীবন, তার কর্মজীবন, তার বৈবাহিক জীবন, তার পারিবারিক জীবন, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, ব্যবসা, প্রত্যেকটা জিনিসকে আপনি এই ফরম্যাটের মধ্যে ফেলাইতে পারবেন। প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিস আমরা এই ফরম্যাটের মধ্যে আনতে পারবো। তো আমরা যেহেতু এখনো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, সো আমরা এখন এই টপিকটা আসলে বিজনেসদের দেব না, ছোট লাস্টে ফিনিশিংটা বিজনেসদের দেবো, ব্যক্তির জীবন হিসেবে আমরা বলি। তো স্ট্রেংথটা কি? মানে যে জিনিসটা আপনার মধ্যে অলরেডি বিদ্যমান, কিভাবে? পজিটিভলি আপনার মধ্যে অলরেডি বিদ্যমান, পজিটিভলি মানে আপনি সেই জিনিসটা পারেন, আপনি সেই জিনিসটা একটা ধারণ ক্ষমতা আছে, স্ট্রংনেস যেটাকে সহজ করে বলা যায়। যেমন আপনার শরীরে অনেক শক্তি, আপনি সহজে কুকুর দেখে ভয় পান না, আপনি রাত বিরাতে চলাফেরা করেন, আপনি কোনো কিছু ভয় পান না, মানে এইরকম আর কি। তো ওই উদাহরণ দিতে লাভ নাই, আমরা আমাদের ক্যারিয়ারে চলে আসি। স্ট্রেংথ মানে আপনি সহজে কিছু ক্যাপচার করতে পারেন, কেউ একবার বললে একটা জিনিস খুব ভালো বুঝেন, আপনার মাইল ফলকটা অনেক সুস্পষ্ট,
আপনার ধৈর্য অনেক বেশি, আপনার জানার আগ্রহটা অনেক বেশি, এরকম বিভিন্ন জিনিস আপনার মধ্যে, আপনি ইংলিশে অনেক দক্ষ, এইগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, একজন সফল স্মার্ট আর্নার হিসেবে আপনার SWOT অ্যানালাইসিসটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা আপনারা আজকে থিঙ্কিং করবেন। এটাও আপনাদের একটা হোমওয়ার্ক। তো আমরা ক্যারিয়ার এবং বিজনেস দুটো নিয়ে আলাপ করি। যেমন স্ট্রেংথ, অলরেডি বললাম। উইকনেসটা কি? উইকনেস হচ্ছে দুর্বলতা, সহজ করে তো বোঝা যায়। যেমন আমি ইংলিশে অনেক দুর্বল, কেউ কিছু বললে সহজে বুঝি না, কেউ কিছু লিখলে আমি বুঝে উঠতে পারি না। অনেক লোক আছে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছেন তা বোঝে না, বলে ভাই একটু ভয়েস দিয়ে ক্লিয়ার করে দেন। তার মানে কি? সে দুর্বল, ওইখানে দুর্বল। সে কন্টেন্ট বা রাইটিং দেখে একটা জিনিস যে বুঝে নেবে পারে না। কারণ কি ভাই? সে কুমার মিনিং জীবনে খোঁজে নাই, সে হাইফেনের মিনিং কখনো বোঝে না, গ্যাপের মিনিং বোঝে না, অ্যাপোস্ট্রোফিস কমার মিনিং বোঝে না, এই জন্যই সে লেখা দেখেও বুঝে নাই। আমরা লাইফের অনেকে আসলে এগুলোর ভ্যালু দেই না, এগুলোর অনেক ভ্যালু। থিঙ্কিং করতে হবে, আজকে থেকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। তো আরও অনেক বিষয় থাকে, একটা কোম্পানির ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে। অপরচুনিটি কি? অপরচুনিটি হলো সুযোগ, এটা তো বুঝি আমরা। যেমন ধরেন যে আপনি এখানে একটা কোর্স করতে আসছেন, আপনার মধ্যে অনেক ধরনের অপরচুনিটি থাকতে পারে। কীরকম? আপনার শেখার পরিবেশটা ভালো, আপনি যদি 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা অনলাইনে থাকেন, কেউ বাধা দেওয়ার কেউ নাই, বা কেউ কিছু বলার নাই, বা সেই সুযোগটা আপনার আছে, এইগুলো হচ্ছে অপরচুনিটি। থ্রেটটা কি? থ্রেটটা হচ্ছে হুমকি ধরতে পারেন, অথবা এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে হুমকি হিসেবে নিচ্ছি। কীরকম? বা যেটাকে বলা চলে যে বাধা। আমি মফস্বলে থাকি, গ্রামে থাকি, একটু পরপর ইন্টারনেট চলে যায়, এটা আমার জন্য খুব খারাপ। লোডশেডিং হয়, এটা আমার জন্য খুব খারাপ। আমি এই কোর্সটা করতে আসি, মানুষের বাধা, ফ্যামিলির বাধা, রাত জাগলে ধুমকায়, দেরি করে উঠলে ধুমকায়, নানান কথা। তো এই সব জিনিস আপনার জন্য একটা থ্রেট বা হুমকি বা একটা বাধা। তো এইভাবে আপনি আপনার বিষয়গুলো থিঙ্কিং করবেন আজকে। এটাও আপনাদের বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক। আমি লিখে নিচ্ছি, পরে আমি নোট করে দেব। আচ্ছা, আসুন তো আমরা একটা বিজনেসের ক্ষেত্রে একটা আলোচনা করি। এই যে বর্তমানে কি হচ্ছে, বর্তমানে যে ট্রেন্ড, যে টপিকটা, সেটা হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন, গাজা ইস্যু, ইসরায়েলের সাথে। এটা নিয়ে আমরা বিভিন্ন দেশের মানবতার দিক থেকে যার যতটুকু সক্ষমতা আছে, ক্ষমতা আছে বা বিবেক আছে, তারা এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে। কেউ হয়তো প্রোডাক্টের বয়কট করছে, কেউ অন্যভাবে করছে, মানে যে কোনোভাবে যাতেই হোক ইসরায়েলকে যেন থামানো যায়, তাই না? তো এখানে অনেক বিষয় জড়িত, বিজনেস, পলিটিক্স, জিও পলিটিক্স, ইকোনমিক্স, বিভিন্ন জিনিস এখানে জড়িত। তো এ নিয়ে তো ধরেন সাপোজ যে বাংলাদেশে বাটা ক্ষতিগ্রস্ত হলো, এটা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হলো। তারা কোনোদিন কল্পনা করে নাই যে এই ফিলিস্তিন, প্যালেস্টাইন বা ইসরায়েলের ব্যাপার স্যাপার নিয়ে তাদের উপরে একটা হুমকি আসতে পারে। তারা এটা কখনো হয়তো ভাবেই নেই, কিন্তু হয়ে গেছে। আদৌ বাটা আসলে ইসরায়েলে কোনো প্রোডাক্ট না। এই জিনিসটা হলো কিভাবে? তারা এটা ক্লিয়ারেন্স দিতে পারে নাই। এটার তো একটা ক্লিয়ারেন্স দিতে হবে, তাই না? তারা এটা কখনোই করে না, তাদের প্রচারেও তুলে ধরেনি, প্রসারেও কখনো করে নাই। তো তাদের উইকনেসটা কি? তাদের উইকনেস হচ্ছে যে বিশ্বে যদি কোনো কিছু ঘটে, সেখান থেকে তাদের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে, কাস্টমার তাদের কাছ থেকে মুখ ফিরায় নিতে পারে। এটা হলো তাদের উইকনেস। আরও যদি জ্বলন্ত একটা এক্সাম্পল দেই, যেমন কোক, তারপরে কি যেন আরও কে যেন আছে, 7 আপ, এগুলো তো অনেক আগেই মানুষজন বয়কট করে আসতেছে। তো এদের কিন্তু একটা স্ট্রেংথ আছে, শক্ত একটা ভিত আছে,
কি তারা যুগের পর যুগ ধরে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, তাদের মানে গুণে সব কিছুতে তারা কিন্তু ভালো, এবং যে দেশে যেভাবে চালানো যায় তারা সে দেশে সেভাবে চালায়। কারণ তাদের বাংলাদেশে তারা সার্ভিস দিচ্ছে, মানে সার্ভ করছে, এখানে তারা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করে নিছে। মানে এই দেশে মানুষ 15 টাকায় খুশি, 20 টাকায় খুশি, ওইভাবে তারা বানায়। কিন্তু এই যে 20 টাকার যে কোক খায়, এটা কিন্তু ইউএসএ বা ইউরোপ কান্ট্রিতে চলবে না। ওই টেস্ট সম্পূর্ণ আলাদা। যারা যদি ইম্পোর্ট করা যদি খেয়ে থাকেন, কখনো টেস্ট করে থাকেন, তাহলে বুঝবেন। আবার ইন্ডিয়াতে গেলে ওখানে যেভাবে প্রয়োজন সেভাবে তারা তৈরি করে থাকে। তো ইন্ডিয়াটা তুলনামূলক বাংলাদেশের থেকে আরেকটু টেস্ট বেশি, এই আর কি। তো তাদের স্ট্রেংথ থেকে তারা দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছে, তাদের একটা প্রচার আছে, নাম আছে, ডাক আছে, সুনাম আছে, এটা হলো তাদের স্ট্রেংথ। উইকনেসটা কি? উইকনেসটা হচ্ছে ইনডিরেক্ট কম্পিটিশন, ডিরেক্ট কম্পিটিশন, এবং ইন্টারন্যাশনালি রিলিজিয়ন, ইকোনমিক্যাল, তারপরে বিভিন্ন যে ধর্মীয় যে বিষয়গুলো থাকে সেইগুলো তাদের কিন্তু কি করছে, এই জিনিস হলো তাদের থ্রেডের মধ্যে। তো উইকনেসটা কি? উইকনেসটা হচ্ছে তাদের অনেক কিছুর গ্যাপ আছে। কীরকম? যে বর্তমান প্রায় বাংলাদেশে যে সমস্যাটা চলে যাচ্ছে, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, একটা খেলোয়াড় শুধু কোকের বোতল হাত দিয়ে সরানোর কারণে তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের নাকি ক্ষতি হয়েছে শেয়ার বাজারে। এটা অনেক বছর আগের রোনালদো কথা। তো এইগুলো তাদের উইকনেস। এত বড় একটা ব্র্যান্ড, একটা ব্যক্তি যদি 19-20 করে, তার জন্য যদি তাদের এত বড় ক্ষতি হয়, তাদের এটা হলো ব্যর্থতা, দুর্বলতা। তার মানে কি, এইখানে তাদের আরো অনেক কাজ করতে হবে। ঝড় ঝাপটা যাই আসুক না কেন, মানুষের পজিটিভ মাইন্ডে থাকতে হবে। অপরচুনিটি বলতে তাদের এখনো অনেক দেশে বিজনেস করা বাকি আছে, অনেক দেশে অনেক করতে পারে। যেমন এখনো গ্রামগঞ্জে একদম মফস্বলে গেলে কোক টোক অনেকে বোঝেই না যে কোক কি বা কোকোকোলা কি, কারণ ওখানে চলে ফিজ আপ চলে, পান আপ চলে, এরকম। থ্রেড তো একটু আগে বললাম। এরকম প্রত্যেকটা বিজনেসেরই জিনিসগুলো কাজ করে। যেমন সিম্ফনি চলে গেছে মার্কেট থেকে, তাদের যদি শর্ট অ্যানালাইসিস করেন, তাদের উইকনেস এবং থ্রেড সম্পর্কে তাদের আসলে কনসার্ন ছিল না। তাদের স্ট্রেংথ ছিল, অপরচুনিটিও ছিল, কিন্তু উইকনেস থ্রেটের জায়গায় এসে তারা কনসার্নস মানে সচেতন না থাকার কারণে মার্কেট থেকে হারায় গেছে নোকিয়া, সিম্ফনি, বাংলাদেশে কসকো সাবান, 570 সাবান, আরও অনেক কিছু নাম না জানা। তো এগুলোর কারণ হচ্ছে কি, ওই বিজনেসটা আসলে ওইভাবে হয়নি, মানে তারা সতর্ক না, সতর্কতাটা থাকতে হবে। তো এটা নিয়ে আরও গভীর চিন্তা করতে পারবেন সামনে। এখন হয়তো বড় বড় এক্সাম্পল অনেক কিছু দিলে মাথায় অনেকে নাও ঢুকতে পারে। ফাইনালি অ্যাটলিস্ট একটা কাজ করবেন, যে আপনি আপনার ক্যারিয়ার লাইফে আপনার শর্ট অ্যানালাইসিসটা আপনি করবেন, যে আপনার মধ্যে সক্ষমতা কি, শক্তি কি, মানে স্ট্রেংথ কি, উইকনেসটা কি, অপরচুনিটি কি, থ্রেডটা কি। ঠিক আছে? যেমন ধরেন সাপোজ একদম মার্কেটিংয়ে চাকরি করে, তাকে সারাদিন বাইরে থাকতে হয়, তাকে এই জিনিসটা শিখতে, স্কিলটা অর্জন করতে আসতে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। ঠিক আছে? অথবা কেউ আছে হয়তো প্রতিদিন বা কখনো কখনো তাকে লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এটা হলো তার জন্য হুমকি বা একটা রিস্ক। ঠিক আছে? এরকম। সো আপনারা এইগুলো করবেন কাইন্ডলি। আর এই জিনিসটার অ্যানালাইসিস আপনারা ধীরে 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 বুঝবেন, কিন্তু ভুলে গেলে তো বুঝবেন না। মানে মাথায় রাখতে হবে যে শর্ট নামে একটা অপশন আছে, একটা জিনিস আছে। যখন একটা বিজনেস সামনে পড়বে, সেটা একটা শ্যাম্পুর কোটা দেখেন আর ওই 5 টাকা দামের জিলেট বিলেট দেখেন, আপনাকে ভাবতে হবে। অর্থাৎ সানলাইটের ব্যাটারি দেখেন, মানে যখন যা চোখে পড়বে তখন সেই বিষয়টা নিয়ে আপনাকে মনে মনে অ্যানালাইসিস করতে হবে। কখনো ভুল হবে, কখনো সঠিক হবে। আমি এইচপির মনিটর ইউজ করি, বেশিরভাগ মানুষ এইচপি মনিটর ইউজ করে। কেন করে? আপনি কারণ খোঁজেন, এইরকম আর কি। ঠিক আছে? তো এখানে এই যে এটাকে আরেকটু বেটার ভাবে বোঝানো হয়েছে যে ইন্টারনাল, এই জিনিসটা হলো ইন্টারনাল, এটা হলো এক্সটার্নাল। মানে ইন্টারনাল বলতে অলরেডি এখানে যেটা বিদ্যমান বোঝানো হচ্ছে, যেমন স্ট্রেংথ মানে হেল্পফুল, অট ডু উই ডু বেস্ট, আমরা কোন জিনিসটাতে পারদর্শী বা ভালো করতে পারি। আর্মফুল মানে ক্ষতির দিক, ক্ষতিকর। উইকনেস, ইন হোয়াট এরিয়া ডু উই হ্যাভ রিসিভ দ্য মোস্ট কমপ্লেন্ট, এটা এখন বোঝানো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, যে আপনি কোন জায়গা থেকে আপনাকে বেশি পরিমাণে কমপ্লেন আসে বা বেশি পরিমাণে কথা শুনতে হয়, এই জিনিসটা। হ্যাঁ,
অপরচুনিটি, what opportunity are available to you, কি কি অপরচুনিটি আপনার জন্য এখনো খোলা আছে বা অ্যাভেলেবল আছে, পর্যাপ্ত আছে, হ্যাঁ। থ্রেট অর ট্রেন্ড, কন্ডিশন, কম্পিটিটরস পজ এ থ্রেট টু আস, এই জিনিসটা দেখেন। ট্রেন্ড, একটু আগে যে আলোচনাটা করলাম, ট্রেন্ড টপিকে অনেকেরই কিন্তু থ্রেট, 100% থ্রেট। কন্ডিশন, এটাও পরিস্থিতি। কম্পিটিটরস কিন্তু থ্রেট, হ্যাঁ। ধরেন সাপোজ আপনার একটা মাংসের দোকান আছে, প্রতিদিন আপনার 4-5 করে গরু জবাই হয় এখানে, পাশে 2টা সুপার শপ বসে পড়ছে, দেখবেন যে কাস্টমার ধীরে 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 4 বছরে আপনার শেষ। কেন শেষ? মাংস তার গরিব মানুষ খায় না, বড় লোকরাই তো খায়, তাই না? মানে যাদের টাকা আছে পকেটে। আপনি কি করেন? আপনার সাথে তর্কতর্কি করতে হয়, এখান থেকে না ওখান থেকে দেন, ভাঙতি নাই, ময়লা ব্যাগে দেন, এই দেন সেই দেন, তেল দেন বেশি, চর্বি দেন বেশি, কোনো অফার নাই, কিচ্ছু নাই। পাশে একটা দোকান বসে পড়ছে সুপার শপ, তারা উইকলি একবার অফার দিচ্ছে, তারা আপনাকে ছাড় বলে সম্বোধন করতেছে, এসির মধ্যে নিয়ে রাখছে এবং ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যাই নেন আপনাকে 200 গ্রাম হাড় নিতে হবে, তারপরে যেখান থেকে খুশি সেখান থেকে নেন। ছোট ছোট করে পিস করে দিচ্ছে, ভালো একটা প্যাকেজে দিচ্ছে, ডেইলি বাজার করলে আপনি সেখান থেকে রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। এই যে জিনিসগুলা, এটাকে বলা হয় কম্পিটিটর। কম্পিটিটরের মাধ্যমেও থ্রেড হয় ভাই, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমার আপনার থ্রেডটা কি, আপনি শিখলেন একবার, এই 2025 সালে শিখলেন, আর জীবনে কিছু শিখতে হবে না। মার্কেট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এমন আপডেট চলে আসছে আপনার মাথায় ধরেন, আপনি বুঝেনই না। কারণ কি? আপনি যুগের সাথে তাল মিলান নাই। তো এগুলো হচ্ছে হুমকি, এগুলো হচ্ছে বাধা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে খুব ভালোভাবে ডিপলি থিঙ্কিং করতে হবে, ভাবতে হবে, হ্যাঁ। এটা মানে খুব নরমভাবে দেখবেন না কাইন্ডলি। তো হাউ টু ইউজ SWOT অ্যানালাইসিস, শুরু থেকেই বললাম, এরকম একটা চার্ট আপনারা করতে পারেন, এটা ক্যানভা থেকে পাওয়া যায়। আপনারা চাইলে নিজেরা ডক্স ফাইলে করতে পারেন, টেবিল নিয়ে খাতা কলমে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে পারেন দিতে হবে, মাস্ট। যারা দিবেন না, আমি তো আর মারতে পারবো না, ধমক দিতে পারবো না, গালিও দেবো না, হ্যাঁ। আগামী ক্লাস করতে পারবেন না সেটাও বলবো না, কারণ এখানে সবাই ম্যাচুরিট। এই জিনিসগুলো হয় হচ্ছে বাচ্চাদের সাথে। এখন আপনি যদি মনে করেন ধুর এই জিনিস তো বুঝি, দরকার নাই, 1-2টা ক্লাস মিস দিবেন, 1-2টা অ্যাসাইনমেন্ট মিস করবেন, এই যে 6 মাসের জার্নি, কখন যে আপনি হারায় গেছেন টেরই পাবেন না। তো আমার রিকোয়েস্ট, যতজন মানুষ ক্লাসে উপস্থিত আছেন সবাই এই জিনিসটা কমপ্লিট করবেন, এটা আমার রিকোয়েস্ট। ওকে, এরপরের টপিক। আচ্ছা, আমরা কি আরেকটু আগাবো? শুভ ভাই, SWOT অ্যানালিসিসের ব্যাপারে অ্যাসাইনমেন্টটা কি, মানে কি করতে হবে, কিসের উপরে আমি SWOT অ্যানালিসিস করব? আচ্ছা, ওইটা আপনি আপনার ক্যারিয়ার নিয়ে করবেন, আপনার যে নিউ ক্যারিয়ার জার্নি। আপনি যে এই যে শিখতে আসলেন ইলানাইটিতে, মানে আপনি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যে শুরু করতে যাচ্ছেন, এটার উপরেই করবেন। শুভ ভাই, আমি যেটুকু বুঝি যে কোনো বিজনেসের ব্যাপারে আমার SWOT অ্যানালিসিস করতে হয়। আপনার মাথা তো বিজনেসের মধ্যে আটকে আছে, তাহলে আমি এতক্ষণ কি নিলাম? আমি যে বললাম একটা সমাজেও SWOT অ্যানালাইসিস করা যায়, একটা মসজিদ, মাদ্রাসা, ছাত্র জীবন, শৈশব, কৈশোর, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, বিজনেস, কোম্পানি, ব্র্যান্ড, সবখানে SWOT অ্যানালাইসিস করা যায়। আপনি কি ওই লাইনটা কি শুনছিলেন? না, আমি এই লাইন শুনি নাই। আর SWOT অ্যানালিসিস মানে আমি আমার নিজেকে নিয়ে কি SWOT অ্যানালিসিস করব? আমি কোনো বিজনেস নিয়ে করতে পারি, আমার সেলস নিয়ে করতে পারি, আমার নিজেকে নিয়ে কি SWOT, বা আমি ট্রেনিং করতে এসে কি SWOT অ্যানালিসিস করব, আমি এটা ক্লিয়ার না। ক্লিয়ার আমি করে দিব, কিন্তু আপনি ওটা শুনলেন না কেন? মানে ছিলেন না নাকি? না, ছিলাম। মানে কথা ওটা হারাই ফেলছেন, তাই তো? দেখেন, হ্যাঁ। আপনি একটা যে ক্যারিয়ারে আসছেন, হ্যাঁ, আপনি যে একটা ক্যারিয়ারে আসলেন, এই ক্যারিয়ারের তো অপরচুনিটি থাকে ভাই। আপনার উইকনেস আছে, আপনার স্ট্রেংথ আছে, থ্রেট আছে, এটা আপনি বের করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করুন।
থ্যাংক ইউ। না না না, ক্লিয়ার না হলে আমি আরো কথা বলবো, সমস্যা নাই, মানে আপনি পারবেন কিনা এটা বলছি। যেমন অ্যাসাইনমেন্টটা আমার কাছে ক্লিয়ার না, হ্যাঁ স্টিল, কারণ আমরা অলওয়েজ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সোয়াট অ্যানালিসিস করি, কোনো বিজনেস প্রেজেন্টেশন যে আমি আমার ইয়ারলি বিজনেস টার্গেট কি দিচ্ছি সেটার উপরে আমি সোয়াট অ্যানালিসিস করি, সেটা আমার ডিফারেন্ট প্রোডাক্ট হইতে পারে, ডিফারেন্ট বিজনেস হতে পারে, কিন্তু পার্সোনাল সোয়াট অ্যানালিসিস আমি কখনো করি নাই। মানে হ্যাঁ, করেন নাই দেখেই তো বুঝেন নাই, করেন নাই দেখেই তো বুঝতে পারতেছেন না, বুঝতেছেন না দেখেই তো আমাকে আক্স করলেন, আর যখন আক্স করছেন তখন আপনাকে আমাকে বুঝাই দিতে হবে, ব্যাপারটা তো এরকমই, তাই না? প্লিজ প্লিজ একটু আরেকটু জি শিওর। তাহলে বুঝতে পারবো। লাইক দেখ, আপনি ইমাজিন করবেন, আপনি কাজী তাসলিম ভাই, ভুল না করি, আপনি এটা বুঝবেন যে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে আসছেন। এই ক্যারিয়ারে আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি। স্ট্রেংথ হচ্ছে আপনি অনেক গোছালোভাবে কথা বলতে পারেন, আপনি 5টা পয়েন্ট এখানে উল্লেখ করবেন। আপনি ইংলিশে অনেক দক্ষ, আপনি মিটিং করতে পারেন, আপনি ভালো কনভারসেশন জানেন, মানুষকে ভালো কনভিন্স করতে পারেন, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। আপনার উইকনেসটা কি? আপনি এর আগেও অনেকবার চেষ্টা করছেন, হয়নি, বা আপনার একটা ধরেন সাপোজ ইংলিশের দুর্বলতা আছে, কম্পিউটারের বেসিক সম্পর্কে আপনার আইডিয়া খুব কম, তারপরে লাইক ধরুন সাপোজ যে কি বলা চলে এটাকে, যে খুব সহজে কোনো জিনিস বুঝেন না, হ্যাঁ, এরকম 4-5টা পয়েন্ট আপনি এখানে করেন। কারণ আজকে যদি আমি বিজনেস সম্পর্কে দেই ভাই, আপনি হয়তো মাল্টিপল বিজনেসে জব টপ করে আসছেন বা করেন, আপনি এটা পারবেন, কিন্তু যে ভাইটা 2022 সালে এসএসসি পরীক্ষা দিছে ওই ভাই তো এটা পারবে না। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ক্যারিয়ার সম্পর্কে এটা আলোচনা করা। যখন আপনার মাথায় ঢুকে যাবে লিখতে এসে যে আমি তো মানুষকে কনভিন্স করতে পারি, আমি কি পারি, আমি ইংলিশে স্পিক করতে পারি, আমি সহজে একটা জিনিস ক্যাচ করতে পারি, এটা কিন্তু আপনার মাথায় ঢুকে গেল। আপনি পারেন না কি সেই জিনিসটা কিন্তু আপনি বুঝলেন, তখন নোট ডাউন হয়ে গেল, ফাইন্ড আউট করতে পারলেন। অপরচুনিটিটা কি? অপরচুনিটি হচ্ছে যে আপনি এখানে যে আমাদের সাথে ক্লাস করছেন, এখানে আপনার ফ্যামিলি সাপোর্ট আছে, টেক কেয়ার আছে, আপনার ভালো ইন্টারনেট আছে, আপনি ভালো অলরেডি সেট আপের মধ্যে আছেন, ঠিক আছে, বা সুযোগ আছে ভালো সেট আপ করা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, ব্যাকআপ আছে, বিভিন্ন জিনিস। থ্রেটটা কি? যেমন আপনি শুরু করছেন, যেন আমাদের এখানে মনির ভাই নামে একটা ভাই আছে, উনি আমাদের EDM 5-এ আসছিল, উনি দেশের বাইরে থাকে, জব করে, কোনো কারণে সে তার জবের টাইমটা বেড়ে গেছে, সে আর কোনোভাবে ক্লাসই করতে পারে নাই, পরে রিকোয়েস্ট করে আবার এই ব্যাচে আসছে। যদিও EDM 5 থেকে আমরা চূড়ান্তভাবে এটা ক্লোজ করে দিছি যে ব্যাচ চেঞ্জ করলে এক্সট্রা একটা ফাইন দিয়ে আসতে হবে। তো দেখেন তার জন্য কি, তার জন্য এটা হচ্ছে কি যে কন্ডিশন, মানে অবস্থানের একটা থ্রেট। সে যেখানে থাকে, সে যেটা করে, ওইখানে তার নিজস্ব কোনো নাই, মানে নিশ্চয়তা নাই। যেখানে সে এখন ক্লাস করতেছে, তার মালিক যদি বলে তোমার ডিউটি এখন থেকে এখন, সে কিন্তু এখানেও ক্লাস করতে পারবে না। তো টাইম টেবিল একটা ব্যাপার স্যাপার, যে টাইম টেবিলের তার একটা রিস্কই থেকে যাচ্ছে, হ্যাঁ। তারপর আপনি মনে করেন সাপোজ আপনার মধ্যে একটা জিনিস খুব কাজ করে, যে মানুষ কিছু বললে খুব বেশি প্রলোভন হয়ে যান। কীরকম? আসছেন ডিজিটাল মার্কেটিং শিখতে, ধরেন এর আগে আপনি উদ্যোগ নিয়েছেন গ্রাফিক ডিজাইন শিখতে, কয়জন আলোচনা করছেন, না গ্রাফিক ডিজাইন শিখে কিছু হয় না, তুমি অমুকটা শেখো। এই জিনিসটা হলো আপনার মধ্যে একটা থ্রেট বা বাধা বিপত্তি, ভয়ের জিনিস। কেউ কিছু বললে আপনি শোনেন। হ্যালো, বুঝিনি, কেউ কিছু বললেন? কথা শোনা যাচ্ছিল তো, এখন শোনা যাচ্ছে আপাতত, ঠিক আছে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যায়। আমার কথা কি শোনা যায় নাই? শোনা গেছে ওইখানে মনে হয় প্রবলেম ছিল। সামান্য শোনেন, শোনা গেছে আপনার কথা। সামান্য যদি 1-2 জন যদি এরকম মনে করেন, কষ্ট করে আপনার টেস্ট দিবেন, জুমে টেস্ট দিবেন, হ্যাঁ টেস্ট দিবেন, তাহলে এটা বেটার হয়। আমি সর্বোত্তম চেষ্টা করি। আজকে আমি 6 নাম্বার ব্যাচে আসছি, ইলেকট্রিসিটি বলেন, নেট বলেন, আমার ওরকম প্রবলেম হয় না, কারণ আমি বুঝি
এটা আমার রেপুটেশন। আপনি একসাথে আলোচনা করবেন, ধরো কই ক্লাস করি, একটু পর পর কথা শোনা যায় না, নেটের স্পিড নাই, এই নাই সে নেই, যদিও কারিগরি ত্রুটি থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তবে সর্বোত্তম লেভেলে আমি চেষ্টা করি। ইয়া যে ভাই কথা বললেন, আপনি কি ক্লিয়ার? জি শুভ ভাই, আমি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে হাজারবার জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব। অনেক কিছু না জানা থাকলে আপনার কাছ থেকে আমি শিখবো। হ্যাঁ, এই কনফিডেন্সটা ও সাহসটা সবাই রাখবেন, মানে বোরিং ফিল করবেন না দয়া করে কেউ, এটা আমার অনুরোধ। আচ্ছা, আমি কি আগাবো? আরেকটা টপিক নিয়ে আমি কথা বলবো। জি প্লিজ প্লিজ। জি বলেন। জি, আচ্ছা, কিভাবে করলেন অলরেডি আমি বুঝাইলাম। যে জিনিসটা জীবনেও করেন নাই, ওটা করতে এসে আপনাকে ভাবতে হবে, এটা বাস্তব। যেটা আপনি অনেক দিন করছেন সেটা করতে 10 মিনিট লাগবে, এটা করতে আপনি 1 ঘন্টা লাগবে, কিন্তু করতে হবে। আচ্ছা, স্পাইং অন ইউর কম্পিটিশন। স্পাইং মানে তো আমরা কম বেশি সবাই বুঝি, গুপ্তচর, মানে লুকায় থাকে যে জিনিসগুলো। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের সাথে আমার কথা ক্লিয়ার না হলে বললেন কাইন্ডলি। হ্যাঁ, আমার এটাও সত্যি, আমি আজকে আবার আইএসপি চেঞ্জ করছি। হ্যাঁ, আইএসপি চেঞ্জ করছি, তো হলে বললেন আমাকে এই যে ইয়া করবেন, দয়া করে আপনাদের ইডিএম 6 যে মেসেঞ্জার গ্রুপ আছে না, এখানে দিয়েন, আমি এখানে আমার চোখ থাকে, আমি দেখি আর কি। ওকে, স্পাইং অন ইউর কম্পিটিশন, সেটা হচ্ছে কি আপনার মাইক মিউট করে রাখেন। প্রতিটা জিনিসের মধ্যে, সেটা আপনার হোক, আপনার বিজনেস হোক, আপনার ক্যারিয়ার হোক, প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, সবখানেই কম্পিটিশন জড়িত। ছাত্র জীবনে কম্পিটিশন পেয়েছি না আমরা, কেউ 1 হয়, কেউ 2 হয়, কেউ 3 হয়। প্রতিটা জিনিসে, দৌড় প্রতিযোগিতায়, খেলাধুলায়, সবখানেই কম্পিটিশন থাকে। কিন্তু কিছু কম্পিটিশন থাকে গুপ্তচর, মানে স্পাইং মোডে, যেটা চোখে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আসলে আছে। কম্পিটিটরস এক্সিস্ট ইন এভরি বিজনেস। প্রত্যেকটা বিজনেসের মধ্যে এই কম্পিটিটর থাকে। এ ভাই, বিজনেস বললে কিন্তু শুধু বিজনেস বুঝেন না, আমি এক কথা বাড়াও তো বলা যায় না। বিজনেস বললে আপনি বুঝে নেবেন আপনার ক্যারিয়ার, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ড। কাস্টমার ভুলে যান আগে, কাস্টমারের কথা ভুলে যাবেন, মানে আপনি যাদেরকে সার্ভিস প্রোভাইড করবেন ওটা ভুলে যাবেন, সব কিছু নিজের ঘাড়ে নিয়ে নিন কাইন্ডলি শেখার সময়। টাইপস অফ কম্পিটিটরস অনেক থাকতে পারে, মেজর কম্পিটিটর হচ্ছে 3টা: ডিরেক্ট কম্পিটিটর, ইনডিরেক্ট কম্পিটিটর, লোকাল অ্যান্ড গ্লোবাল কম্পিটিটর। তো ডিরেক্ট কম্পিটিটর কোনগুলা? ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে, আমরা টপ লেভেল ব্যবসা বলি তাহলে বুঝবেন, যেমন সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, আপনার টেলিকমিউনিকেশন বিজনেস হতে পারে, লাইফ স্টাইল হতে পারে, যেটাই হতে পারে। যেমন ধরেন সাপোজ ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে আপনার এই যে বাংলাদেশে যে টেলিকমিউনিকেশন যে বিজনেসগুলো আছে, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিং, এরা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। প্রত্যেকজনের কাস্টমার সেগমেন্ট সেম, প্রত্যেকজনের বিজনেস সেম, প্রতিটা বিজনেসের অডিয়েন্স সেম, কাস্টমার সেম, তাদের মিশন সেম, ভিশন সেম। চেঞ্জ আসতে পারে সিক্রেটলি, কিন্তু প্রফিট যাদের দিতে সব সেম। এরা হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর, একদম ডিরেক্ট কম্পিটিটর। ঠিক আছে, তারপরে ধরেন সাপোজ মিনা বাজার, স্বপ্ন, আরও 2-4টা আছে, এরাও হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। পাশাপাশি আপনি মাংসের দোকান আছে, এরা ডিরেক্ট কম্পিটিটর। পাশাপাশি মুদিখানার দোকান আছে, ডিরেক্ট কম্পিটিটর। আপনার অনলাইনে বিজনেস আছে, ধরেন সাপোজ ফেব্রিক্সের ক্লোদিং আইটেম, আরেকজনের ক্লোদিং আইটেম, যত ক্লোদিং আইটেম আছে সব হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। ইনডিরেক্ট কম্পিটিটর কারা? ইনডিরেক্ট কম্পিটিটরটা একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কেউ বলতে পারবেন শর্টলি, মানে 30-20 সেকেন্ড সময়, ইয়েস অর নো? আচ্ছা, এটা বোঝার আমি ট্রাই করি যে আসলে আপনি আমার কথাগুলো কতটা সহজভাবে নিতে পারছেন, এই জন্য আর কি আমি অনুরোধ করব যে একটু ফোকাসটা রাখেন। ইনডিরেক্ট কম্পিটিটর হলো বিজনেস এক না,
বিজনেস এক না, কিন্তু তবুও তারা কম্পিটিটর। যেমন একটু আগে আমি যে কথাটা বলছি সেটা রিপিট করছি। ধরেন আপনার একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে মুদিখানা দোকান, সেই মুদিখানা দোকানের সামনে আপনারই ধরেন সাপোজ মাংসের দোকান আছে। মুদিখানা দোকানের মধ্যে আপনি সমস্ত দৈনন্দিন জিনিস বিক্রি করেন, পাশাপাশি একটা সুপার শপ হলো, তারাও ওয়ান কাইন্ড অফ মুদিখানা, কিন্তু আপনার চাইতে অনেক বেশি প্রোডাক্ট, আপনার চেয়ে অনেক বেশি প্রোডাক্ট। তাদের বিজনেসের ধরন একরকম, আপনার বিজনেসের ধরন একরকম। আপনার কোনো কর্মচারী নাই, তাদের কর্মচারী আছে, তাদের সাপ্তাহিক ছুটি আছে, তাদের টাইম টেবিল আছে 9টা টু 6টা বা 10টা, আপনি এগুলো নাই। তো দুইটা বিজনেসের ধরন আলাদা, কিন্তু দিন শেষে এরাই হচ্ছে আপনার ইনডিরেক্ট কম্পিটিটর। কিভাবে? একটু আগে যেটা বললাম যে আপনি প্রতিদিন রেগুলার মাংস বিক্রি করেন, সুপার শপেও মাংস বিক্রি হয়, আপনি আসলে একজন শুধুমাত্র মাংস বিক্রেতা, সুপার শপ তো মাংস বিক্রেতা না, তবুও সে আপনার কম্পিটিটর, ইনডিরেক্ট কম্পিটিটর। ধীরে 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 একটা সময় কাস্টমার সব সুইচ করবে সুযোগ সুবিধার কম্পারিজনের মাধ্যমে। আর যেহেতু রাত অনেক হয়েছে, একটা জিনিস একটা করে এক্সাম্পল দেবো, আর দেবো না। লোকাল অ্যান্ড গ্লোবাল কম্পিটিটর। লোকাল কম্পিটিটর, গ্লোবাল কম্পিটিটর। লোকাল কম্পিটিটর বলতে যেমন ধরুন টিভি চ্যানেলগুলো যেগুলো আছে, এরা হচ্ছে কম্পিটিটর। আবার গ্লোবাল কম্পিটিটর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মনে করেন যমুনা টিভি বা সময় টিভি খবরের। এখন বাংলাদেশে যদি মনে করেন CNN এর যদি একটা ব্রাঞ্চ হয় বা অফিস হয়, বা টপ লেভেলের ইন্টারন্যাশনাল যদি নিউজ পত্রিকা যদি কিছু চলে আসে নাই, কিন্তু হয়ও নাই, কিন্তু হতে পারে, এরাও হচ্ছে আপনার গ্লোবাল কম্পিটিটর। যেমন ধরেন বাংলাদেশের স্পোর্টস আছে, এছাড়া কিন্তু আর কোনো স্পোর্টস চ্যানেল নাই, তো চলে আসলো স্টার স্পোর্টস, চলে আসলো ESPN, তো ভ্যালু পাবে না। তো এইরকম হাজার বিজনেস যা আছে সব কিছুতে এরকম কম্পিটিটর আছে, ঠিক আছে। লোকাল কম্পিটিটরটা ধরেন সাপোজ পাশাপাশি একই বিজনেস, ধরেন কীরকম, সেটা হতে পারে সেলুনের একটা দোকান, ধরেন সেলুন বা ফার্মেসি বা যে ধরনের হোক, একটা দোকানের মধ্যে এসি আছে আর একটা দোকানের মধ্যে এসি নাই। হ্যাঁ, কেউ গেলে সার করে ডাকে, কেউ গেলে মনে করেন যে চেয়ারের বেঞ্চের মধ্যে বসায় রাখে। তো বিজনেস সেম, এগুলো স্থানীয় বিজনেস।